শোনা যাচ্ছে তো? একদম। তোমরা আজকে তোমরা বলতে পারবে, ঠিক আছে, মানে তোমরা বলতে পারবে। আমি মাইকটা সম্ভবত অন করে রেখেছি, তাই তো? তোমাদের মাইকটা অন করে রাখা আছে, তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো। কেউ একজন তোমরা রেসপন্স করো। শোনা যাচ্ছে? তোমাদের মাইক অন আছে তো? স্যার। ওকে, ঠিক আছে। তো আজকে যেটা তোমাদের সাথে আমরা ডিসকাশন হয়েছিল আগে, বা তোমাদের গ্রুপেও আমি নোটিস করেছি, দুটো টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? একটা হচ্ছে সিলেবাস চেঞ্জের বিষয়, আর একটা কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? কারণ তোমরা অনেকেই বলছিলে যে স্যার একটি ভিডিও বানিয়ে দিন, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে আর কি প্রসেসে আমরা করব, সে বিষয়টা তোমরা বলছিলে। তো তার জন্য আজকে আমরা তাহলে দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবার তোমরাই বলো আজকে কোনটা, প্রথমে কোনটা বলবো। তোমরাই বলে যে প্রথমে কোনটা বলবো। একটা আছে তোমার 1 নম্বরে বললাম কি সিলেবাস, সিলেবাস চেঞ্জের জন্য কি কি হয়েছে। 2 নম্বর হচ্ছে কি তোমার হাউ টু ফর্ম ফিল আপ, হাউ টু ফর্ম ফিল আপ, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা আজকে এই ক্লাসে শিখবো আজ, ঠিক আছে? মানে শিখবো বলতে সিলেবাস চেঞ্জটা তো কোনোভাবেই হয়নি, ঠিক আছে, সেটা জাস্ট তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো। আর কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মানে একদম পুরো দেখাবো বলতে যে যেটা তোমাদের সমস্যা হচ্ছে যে ফটোর নিচে যে সিগনেচার ব্যাপারটা, এটা তোমাদের একটু সমস্যা আছে, তাই না? তো এটা আমি দেখাবো, ঠিক আছে, কি সফটওয়্যার তোমরা ইউজ করবে বা কেমন করবে, ঠিক আছে, এই জিনিসটাও দেখাবো। মানে পরপর যে সিস্টেমেটিক্যালি যা যা হয় সব দেখাবো। এবারে তোমরা একটু রেসপন্স করো যে প্রথমে কোনটা তোমরা দেখতে চাইছো। তোমরা প্রথমে সিলেবাস চেঞ্জটা দেখতে চাইছো, নাকি তোমরা ফর্ম ফিল আপটা? সিলেবাসটা বলুন স্যার আগে। আগে সিলেবাসটা সিলেবাস। সিলেবাস চেঞ্জটা আগে দেখান। হ্যাঁ, ঠিকই বলেছো, কারণ অনেকেই জয়েন করছে যেহেতু, এখনো পর্যন্ত 50 জয়েন করেছে। তাহলে আগে সিলেবাসটা করে দিই, ঠিক আছে, তারপরে আমরা, আচ্ছা, তারপরে আমরা হচ্ছে কি ডিসকাস করবো আমাদের ফর্ম ফিল আপ নিয়ে, ঠিক আছে? চলো। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আহ, হ্যাঁ, এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেবাস চেঞ্জের ব্যাপারটা। প্রথমে কথা হচ্ছে, দেখো একটা নোটিশ দিয়েছে, এই নোটিশে পরিষ্কার লেখা আছে, যেটা দেখতে পাচ্ছ যে এডেন্ডাম অ্যান্ড করিজেন্ডাম। এটা মানে কি, দেখো কিছু ভুল ছিল আর কি। কিছু সিলেবাসের ক্ষেত্রে টাইপ মিস্টেক ছিল, বা কিছু তোমার হচ্ছে কি ভুল ছিল। কি কি সাবজেক্টের ছিল, দেখো ইংলিশ, ইংলিশের ছিল, ইউজিপিজি, আর ফিজিওলজির ক্ষেত্রে ছিল, ফিলোজফির ক্ষেত্রে ছিল, এগ্রিকালচার ছিল, লাইফ সায়েন্স ছিল, আমাদের বায়োলজিক্যাল সায়েন্স ছিল। তো এখানে আমরা অন্য জিনিস নিয়ে আমরা আলোচনা করব না, প্রথমে আমরা আলোচনা করব আমাদের লাইফ সায়েন্স নিয়ে বা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে। তো দেখো এখানে বেসিক্যালি চেঞ্জ বলতে কিছুই চেঞ্জ হয়নি সেই অর্থে, জাস্ট হচ্ছে কি কিছু তোমার পরিবর্তন বলতে, দেখো কিছু টাইপ এরার ছিল বা টাইফস ছিল। দেখো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে যে বোটানি, মানে যেটা আছে তোমার গ্রাজুয়েশন লেভেল, বিএসসি লেভেলে যে সিলেবাস, মানে যারা তোমার এসএলএসটি 9-10-এ বসবে তাদের জন্য যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসটা যেটা তোমাদের রাতে গ্রুপে আমি দিয়েছি, হ্যাঁ, তো তাতে বলছে যে বোটানি সেকশন যেটা মডিউল ডি তে রয়েছে, সেখানে ফাঞ্জাই ক্ষেত্রে ইকোনমিক্স ইম্পর্টেন্স ছিল, এটা ইকোনমিক্স হবে না, এটা জাস্ট ইকোনমিক ইম্পর্টেন্টে কনভার্ট করেছে, ঠিক আছে? মানে বুঝতেই পারছো কোনো চেঞ্জ, শুধুমাত্র এখানে আগে টাইপ ইরার ছিল, এটা টাইপটাকে ঠিক করে দিয়েছে। আচ্ছা, জিমনো স্পামস, এই কথাটা ছিল, তার প্রকৃত হচ্ছে কি তোমার যে স্পেলিংটা, এখানে এম করে এন হয়, এখানে জাস্ট এন করে দিয়েছে। ট্যাক্সোনমি কথাটা স্পেলিং ভুল ছিল, ঠিক আছে, ট্যাক্সোনমিটাকে চেঞ্জ করে দিয়েছে। লেগুমিনেসি ব্র্যাকেটে ফেবেসি, তো লেগুমিনেসি এটাও একটু টাইপ মিস্টেক ছিল, এটাও চেঞ্জ করে দিয়েছে। আর মডিউল ওয়ানে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাবজর্পশন ওয়াটার এন্ড সেলস ছিল, এটা সেলস না হয়ে এটা সল্ট হতো, সেই সল্টটাকে কনভার্ট করেছে। ফটোসিনথেসিসের ক্ষেত্রে ফটোসিনথেটিক পিগমেন্ট, এটা পিগমেন্টের ক্ষেত্রে বানানটা, ফটোসিনথেসিসের বানানটা ভুল ছিল, এখানে ঠিক করে দিয়েছে। ঠিক একইভাবে পিজির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মডিউল বি তে রুট স্টেম ট্রানজিশন, যেটা অ্যানাটমিতে আমরা পড়েছি, তাই না? তো সেই রুট স্টেমের বদলে স্টিম হয়ে গেছিল, তো সেটা স্টেমে কনভার্ট করে দিয়েছে, ঠিক আছে? আর বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে দেখো তোমার স্পেলিং এরার ছিল, এটাকে কনভার্ট করে দিয়েছে। জিমনোস্পার্ম এন্ড এনজিওস্পার্মের ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে কি
সাইকাস আর পাইনাসের এই যে পাইনাস বানান ভুল ছিল, বানানটাকে ঠিক করে দিয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে ট্যাক্সোনমিক স্টাডিজ, ট্যাক্সোনমি বানান ভুল ছিল, এখানে ঠিক করে দিয়েছে। নিমফিয়েসির বানান ভুল ছিল, ঠিক করে দিয়েছে। পোয়েসির গ্রামিনী বানান ভুল ছিল, গ্রামিনী ডবল ই হয়ে গেছিল, হ্যাঁ এনই এই হতো। তো অর্কিডেসির ক্ষেত্রে বানান ভুল ছিল। এইরকম জাস্ট যেগুলো বানান ভুল ছিল সেগুলোই চেঞ্জ করেছে। ঠিক আছে, ফার্মাগো গণসিটাকে বানান ভুল ছিল, এখানে ঠিকঠাক করে দিয়েছে। তো এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার সিলেবাস চেঞ্জ নয়, যেটা তোমাদের রাতে কালকে আমি গ্রুপের নোটটা দিয়েছি, দেখতে পাচ্ছ, মানে সিলেবাসটা দিয়েছি। এইটা হচ্ছে তোমার এসএলএসটি 9-10 এর জন্য। ঠিক আছে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে এটা এসএলএসটি 9-10 এর সিলেবাস। যা যা ছিল আমরা যেটা তোমাদেরকে দিয়েছিলাম আগে, ইনভার্টিব্রেট, কোডেট, সেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, ডেভেলপমেন্টাল বায়োলজি, ইভলিউশন, অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন, ইকোলজি, ওয়াইল্ড লাইফ, প্যারাসাইটোলজি, হিস্টোলজি, এন্ডোক্রাইনোলজি, হ্যাঁ অ্যানিমেল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ইকোনমিক জুলজি, এটা জুলজি থেকে রয়েছে। বোটানি থেকে যেভাবে যা যা ছিল আমি আর বলছি না, তাই না, একই জিনিস বারবার বললে তোমরাও বিরক্ত হবে। তো দেখতে পাচ্ছ সেই একই জিনিসই রয়েছে, তাই না, একই জিনিসই রয়েছে, নো চেঞ্জ। আচ্ছা, কালকে রাতেও ক্লাসে আমি বলছিলাম যে এই মুহূর্তে কোনোভাবে চেঞ্জ করবে না। তাহলে যারা যারা চেঞ্জের কথা তোমরা বলছিলে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে চেঞ্জ কিছুই নয়, জাস্ট হচ্ছে কি তোমার মডিফিকেশনটা হয়েছে কি না, যেগুলো টাইপ এরার ছিল সেগুলো জাস্ট হচ্ছে কি তোমার স্পেলিং গুলোকে ঠিক করে দিয়েছে আর বোথ 9-10 এবং 11-12। কি বলছি বুঝতে পেরেছো তো? তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। এই বিষয়ে তোমরা নিশ্চিত হলে যে সিলেবাস কোনো চেঞ্জ হয়নি, সিলেবাস যা ছিল আমাদের সেইভাবেই পড়াশোনা করতে হবে, এবং এটা তোমাদের গ্রুপেও আমি শেয়ার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই বিষয়ে আর কোনো কথা না বাড়ানোই ভালো, তাই তো? কি বলছো তোমরা বলো, কি বলছো তোমরা বলো, তাই তো? তাহলে এই বিষয়ে আর আমরা কোনো কিছু আলোচনা করছি না। ঠিক আছে, শোনা আছে তো? ওকে স্যার। ওকে ওকে ওকে, তাহলে আমাদের সিলেবাস রিমেইন সেম। ঠিক আছে, নো চেঞ্জেস, কোনো চেঞ্জেস হয়নি। আচ্ছা, এবার হচ্ছে কি দেখো, এবার হচ্ছে কি তাহলে এই সিলেবাসের ধারণাটা মাথা থেকে একদম পুরো আউট করে দাও। যে সিলেবাস যেটা তোমরা পড়ছিলে, যেটা আমরা পড়াছিলাম সেই একই থাকছে। আর কোনোভাবেই যে যাই বলুক না কেন যে সিলেবাস ইয়ে হয়েছে, তো সেম সিলেবাস দিয়েছে। ওয়েবসাইটে আমি দেখলাম, ওয়েবসাইটে দেখো, এখানে ওয়েবসাইটে যারা তোমরা জানো। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, দেখো তোমরা সবাই যারা ক্লাস করছো বা যারা তোমরা এই ক্লাসটা শুনবে করে, রেকর্ডিং দেখবে, তো দেখো সবার উদ্দেশ্যে বলছি, এখানে যে ওয়েবসাইটটাতে যা যা নোটিফিকেশন হচ্ছে তোমরা একটু প্রত্যেক দিন একটা ভিজিট করার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা পিডিএফ গুলোকে তোমরা নিজের কাছে গুছিয়ে রাখবে আর কি। যদিও আমি রাখছি গুছিয়ে, ঠিক আছে, আমি ডেটাবেস এটা তৈরি করে রাখছি, কেন বলো দেখি? কারণ বুঝতেই পারছো এখন হচ্ছে কি মানে, মানে কেস কাছারির কোনো মানে হিসাব নেই আর কি, যখন যা খুশি মানে হয়ে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদি তুমি চাকরি পাও, কোথাও সেই জিনিসটা নিয়ে টানা পড়া শুরু হলে সেই জিনিসটা তোমার প্রমাণ সাপেক্ষে লাগবে। ঠিক আছে, তো সেই প্রমাণ হিসাবে তুমি কিন্তু এই নোটিফিকেশন গুলো বা তোমার হচ্ছে কি যা যা এখানে নোটিশ হিসাবে পাবলিশড হচ্ছে সেই জিনিসগুলোকে রেখে দেবে আর কি। ঠিক আছে, যদিও আমিও রাখছি। ঠিক আছে, কোনো কারণে আমার কাছে যদি হারিয়ে যায় সেটা বলতে পারছি না, কিন্তু আমি রাখছি। ঠিক আছে, তোমাদের যদি পরবর্তীকালে লাগে আমি রাখছি, তাও তোমাদেরকেও বলছি তোমরা একটা কপি করে এটা ফোল্ডারে রাখবে আর কি। কি বলছি বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এটা সবার উদ্দেশ্যে বললাম যদিও। দেখো, এবারে দেখো তাহলে এখানে তাহলে ওয়েবসাইটে দেওয়া আছে সেই একই জিনিস, আমি যেটা তোমাদেরকে গ্রুপে পাঠিয়েছি, আলাদা করে তোমাদেরকে ডাউনলোড করতে হবে না, গ্রুপ যেটা আছে সেটাই দেখতে পাচ্ছ। এখানে জাস্ট এই যে 9-10 যে তোমার হচ্ছে সিলেবাস বলে একটা উইন্ডোজ দিয়েছে এখানে, এই যে ক্লিক হেয়ার টু সিলেবাস রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি 9-10 আর সেকেন্ড এসএলএসটি 11-12। এখানে গেলে তোমরা এখানে লিস্ট করা আছে আমাদের বায়োলজিক্যাল সায়েন্স পিজি, আর এখানে লাইফ সায়েন্স পিজি এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে, নো প্রবলেম। ঠিক আছে, বা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এটা নিয়ে তোমরা আর মাথা না ঘামানোই ভালো। চলো, এবারে হচ্ছে কি যেটা আমরা আলোচনা করব আজকের সেকেন্ড যে টপিক, সেটা হচ্ছে কি দেখো যে কিভাবে তোমরা ফর্মটাকে ফিল আপ করবে, তাই না? কারণ কেন বলো দেখি? না, তার কারণ হচ্ছে কি তোমরা যেহেতু আহ, যারা ফর্ম ফিল আপ ভালো মতো না করলে ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য একটু ভালো করে তোমরা দেখেন। কারণ তোমরা জানো যে যখন হচ্ছে কি তোমার মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে হিউজ ক্যান্ডিডেটকে কিন্তু এই ফর্ম ফিল আপের গাফিলাতির কারণে তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেয়নি, তাই না? তাদের হচ্ছে কি তোমার ফর্মটাই ক্যান্সেল হয়ে গেছিল। তোমরা নিশ্চয়ই যারা পরীক্ষা তোমরা অ্যাপ্লাই করেছিলে তোমরা নিশ্চয়ই জানো। তোমরা কে কে আছো বলে দেখি, কেউ আছো যে তোমাদের মাদ্রাসার ফর্ম ক্যান্সেল হয়ে গেছিল, তোমরা পরীক্ষায় বসতেই পারো? দেখো, পরীক্ষা বসে তুমি চাকরি না পাওয়াটা আলাদা ব্যাপার, তুমি পরীক্ষায় বসতে পারোনি সেই জিনিসটা একটা খুব বেদনাদায়ক কষ্টের ব্যাপার। ঠিক আছে, যাদের সঙ্গে হয়েছে তারাই জানে। তো সেক্ষেত্রে এই জন্য একটু ফর্ম ফিল আপের ব্যাপারটা একটু কেয়ারফুলি
করতে হবে, কারণ ইতিমধ্যে দু একদিন ভুলও করে ফেলেছে। আমার কাছে ফোনও করছে তারা যে কি করবে। তারা হচ্ছে কি ওই যে সিগনেচার ব্যাপারটা, সিগনেচার এবং ফটোর সাথে যে তোমার হচ্ছে কি একসাথে এড করে দেওয়া ব্যাপারটা, সেটা ভুল করে ফেলেছে। আমি তাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম না প্রথম থেকে, যে তোমরা একটু ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও, একটু তোমরা থেমে যাও। আমি বলেছিলাম না? আমি বলেছিলাম কি না? তোমরা, তারা শুনেনি, তারা তাড়াহুড়া করে করে ফেলেছে, ভুল করে ফেলেছে। ঠিক আছে, এবার এখন তারা বলছে যে কি করব। তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু তোমরা একটু আগে পরিষ্কারভাবে বুঝে নাও। তোমাদের দেখো অনেক দিন টাইম আছে, অ্যাকর্ডিং টু এখানে যে গাইডলাইন দেওয়া আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 16/6 থেকে। আজকে 21 তারিখ হলো, তোমাদের চলবে দেখো 14/7 পর্যন্ত। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি অনেকটা মানে দিন আছে। তো তোমরা হচ্ছে কি একটু ভালো করে বুঝে সুঝে তারপরে না হয় করতে, তাই না? ভুল করাটা ঠিক নয়। চলো যাই হোক, তাহলে যারা যারা বাকি আছো, কারা কারা বাকি আছো একটু লিখো দেখি তোমরা, যে কারা কারা বাকি আছো এখনো, কারা কারা বাকি আছো তোমরা। একদম একদম ঠিকই আছে, তোমরা আগে বুঝে নাও ভালো করে, তারপর না হয় ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, একটু টাইম নিতে হয়, তাই না? হড়বড় করে করলে কিছু হয় না, তাই না? এত হড়বড় করে করলে কিছু হয় না। কারণ হচ্ছে কি, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটু বাবা ওয়েট করো, একটু অপেক্ষা করো, তারপর না হয় করবে। ঠিক আছে, আমি আমি আমাকেও তো একটা বুঝতে হবে না, আমি হঠাৎ করে একটা নোটিশ পেলাম, ভিডিও বানিয়ে দিলাম, তা তো নয়, আমাকেও বুঝতে হচ্ছে, জানতে হচ্ছে। ঠিক আছে, তো ওতে হচ্ছে এই জিনিসগুলো করতে হবে। যে মাইক অন করেছো, তুমি কি কিছু বলবে বাবা? কিছু কি বলবে? কার মাইক অন আছে? দেখো, এবার দেখো ভালো করে দেখো। তো এখানে প্রথম কথা হচ্ছে কি, তাহলে আমরা চলে যাচ্ছি একদম পুরো রেজিস্ট্রেশন থেকে। এই জিনিসগুলো তোমরা জানো, আমি আর বলছি না। যে কবে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কবে ফর্ম ফিল আপ শেষ হবে। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে কি তোমার অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট হচ্ছে কি 14/7। ঠিক আছে, 14/7 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু তোমাকে যা যা বলেছে সেটা 2025 সালের মধ্যে কমপ্লিট হতে হবে। মানে যারা ধরো রানিং বিএ চলছে, তারা বলছে আমরা কি বসতে পারবো না, তারা বসতে পারবে না। তাহলে এই যে দেখতে পাচ্ছ 30/5/2025 তারা দেখবে যে নোটিফিকেশন হয়েছে, সেই তারিখের মধ্যে তার কিন্তু সমস্ত কিন্তু কোয়ালিফিকেশন কমপ্লিট হওয়া চাই। মানে যা যা কোয়ালিফিকেশন লাগবে, সেই কোয়ালিফিকেশন কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ডেট যবে বেরিয়েছে, মানে যবে নোটিফিকেশন হয়েছে, সেই ডেটের মধ্যে কিন্তু তার কমপ্লিট হওয়া চাই সবকিছু। মানে কোয়ালিফিকেশন বলতে এখানে এজ প্লাস হচ্ছে কি তোমার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন। ঠিক আছে, আর এটাও তো তোমরা সবাই জেনে গেছো, এটা আমি আর বলছি না। যদিও টাইমটা একটা বেশি দিয়েছে, জানি না কেন, 1.5 ঘন্টা টাইম টাইম দিয়েছে। আবার যারা পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারা 20 মিনিট এক্সট্রা পাবে। আচ্ছা, আর মিনিমাম যে বয়সটা আছে কি 21 বছর, ম্যাক্সিমামটা 40 বছর। ঠিক আছে, জানুয়ারি 2025-এর হিসাবে সে কাউন্ট করতে পারবে বয়সটা। এজটা কাউন্ট করতে করতে পারবে কি না, 1 জানুয়ারি 2025 এই তোমার ডেটটাকে মাথায় রেখে তার তার বয়সটাকে সে হিসাব করতে পারবে। যদি 40 বছর পেরিয়ে যায়, সে কিন্তু আর করতে পারবে না। ঠিক আছে, চলো এবার দেখো। এবার বলছি দেখো এখানে কারা কারা ছাড় পাবে বয়সে। না দেখো, 5 বছরের ছাড় পাবে কারা কারা পাবে না, যারা এসসি এবং যারা এসটি। ঠিক আছে, তাহলে এসসি এসটি যদি কেউ ক্যান্ডিডেট থাকো, এসসি আর এসটি, সে তারা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, 3 ইয়ার্স তারা ব্যাকওয়ার্ড ক্লাসে যারা আছে, মানে যারা ওবিসি আছে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। যারা হচ্ছে কি তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে, তারা আবার 8 বছরের ছাড় পাবে। ঠিক আছে, তারা 48 বছর বয়স হলেও তারা পরীক্ষায় বসতে পারবে। চলো এবারে দেখো, এবারে আরেকটা বিষয় যেটা বলে দিয়েছে, সেটা তোমাদের না জানলেও চলবে, বা অনেকেই যদি থাকে তারা জানে, যে যেহেতু অনারেবল সুপ্রিম কোর্টের আন্ডারে একটা পিটিশন হয়েছিল, তাতে যারা চাকরি হারা যে শিক্ষকরা, যারা নন টেন, ঠিক আছে, তারাই কিন্তু হচ্ছে কি এখানে একটা এজ রিল্যাক্সেশন পাবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। ঠিক আছে, তারা তাদের বয়স যাই হোক না কেন, তারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের কোনো কোনো ছাড় নেই। চলো এবার দেখো, এবারে ফি স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হবে। ফি স্ট্রাকচার তোমাকে সাবমিট করতে হবে, তবে গিয়ে তোমার ফর্মটা জমা হবে। যারা তোমরা জেনারেল ইডাব্লিউএস ওবিসি তে আছো, তোমাদেরকে 500 টাকা করে দিতে হবে। যারা এসসি এসটি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো, তারা তোমরা 200 টাকা দিতে পারো। ঠিক আছে, এবং প্রত্যেকটা ফিস কিন্তু তোমার হচ্ছে এই যে ফিস ওয়ান সাবমিটেড সেল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টান্সেস। ঠিক আছে, যদি তুমি একবার হচ্ছে কি তুমি ফিসটাকে সাবমিট করে দাও, তাহলে কোনোভাবেই সেখানে কিন্তু রিফান্ডেড হবে না, মানে তোমাকে আর ফেরত পাবে না তুমি। ঠিক আছে, আচ্ছা আমি পুতুল, যারা 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 তোমরা কোশ্চেন করছো, ঠিক আছে,
যারা কোশ্চেন করছো, আমি আজকে মাইন্ডটা এই কারণে খুলে ওপেন করে রেখেছি, আমি তোমাদের কোশ্চেন সবার নেব। ঠিক আছে, তোমরা আপাতত কোশ্চেন গুলো খাতায় লিখে রাখো। আমি প্রত্যেকটা জিনিস বলে দেওয়ার পরে যা যার যে কোশ্চেন গুলো থাকছে বা যা যার প্রশ্নগুলো থাকছে সেগুলো আমাকে বলবে, আমি বলে দেবো। কেমন? আমি সবটাই বলে দেবো। আমি বলে দিচ্ছি ওবিসিরা কি করবে। ঠিক আছে, যারা বায়ো পাস লাইফ সায়েন্সে তাদের বিএড, এই ব্যাপারগুলো আমি সবকিছু আমি মাথায় তোমাদেরকে হচ্ছে কি যা প্রশ্ন আছে সেগুলো খাতায় লিখে রাখো। আমি শেষে, ক্লাসের শেষে আমি বলে দেবো। ঠিক আছে, ক্লাসের শেষে আমি বলে দেবো। চলো দেখো, এবার দেখো। তো প্রথম কথা হচ্ছে কি, দেখো এখানে তাহলে তোমরা বুঝতে পারলে ফি স্ট্রাকচারটা কথা বললাম। নেক্সট হচ্ছে কি, এই যে ফিসটা তোমরা কিভাবে পেমেন্ট করবে। তোমরা জানো যে এখন অনেকেই তোমরা ইন্টারনেটে বা নিজেরাই হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারো, তাই না? হয়তো সবার সাইবার ক্যাফে তোমরা যাও না। তো সেক্ষেত্রে আগে থেকে দেখে নাও যে তোমাদের ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই সিস্টেম কিন্তু আছে। ইউপিআই তেও তোমরা পেমেন্ট করতে পারো। ঠিক আছে। আচ্ছা, যেটা পরীক্ষার যে প্রশ্নপত্রটা হবে সেটা দেখো বোথ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনে কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্র হবে। ঠিক আছে, বলছে in language paper it will be the same language, for সংস্কৃতের ক্ষেত্রে it will be the bengali। ঠিক আছে, সংস্কৃতের ক্ষেত্রে বেঙ্গলিতে থাকবে। আচ্ছা, সিলেবাস তো তোমরা তো দেখালাম যে সিলেবাসটা কিভাবে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। পরীক্ষা যেটা হবে 60 নম্বরের হবে, এমসিকিউ প্যাটার্নের হবে, প্রত্যেকটা 1 নম্বরের করে হবে। ঠিক আছে, তোমাকে যে ওএমআর শিটে যে গোল ঘোরাবে তোমরা, ঠিক আছে, সেই গোলটা কিসে করাবে না, ব্ল্যাক বল পেন। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডার্কেন দ্য চুজেন সার্কেল উইথ দ্য ব্ল্যাক বল পেন ফর দ্য কারেক্ট রেসপন্স। তাহলে তোমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, নো নেগেটিভ মার্কিং। এই বিষয়টা আমি আগেও তোমাদেরকে বলেছি, আবার আজকে রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার দেখো মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তোমরা জানো যে সবটাই কিন্তু অনলাইন হবে, কোনো অফলাইনের কোনো গল্প নেই, সবাইকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। আচ্ছা, নেম অফ দ্য, তাহলে প্রথমে দেখো তোমাকে যেটা রেজিস্ট্রেশন, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য দেখো যে রেজিস্ট্রেশনের জন্য তোমার কি কি লাগবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ক্যান্ডিডেটের নাম লাগবে, ডেট অফ বার্থ লাগবে, ফাদার বা মাদার্স নাম লাগবে, পোস্ট অ্যাপ্লাইড, কি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, এবং হচ্ছে দেখো প্রিভিয়াস রোল নাম্বার, অনলি যারা ফার্স্ট এসএলএসটিতে বসেছিল, ঠিক আছে, তাদের মানে যারা আছে ওই টিচার যারা ছিল, নন টেন্টেড যারা টিচার ছিল তাদের রোল নাম্বার লাগবে। আচ্ছা, ডেট অফ জয়নিং ওই ওই তাদের জন্য লাগবে। আর মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাপ্লাইড ফর, মানে তুমি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করবে এই জিনিসগুলো তোমাকে মাথায় আগে থেকে রাখতে হবে। ঠিক আছে, এবং মিডিয়াম ইনস্ট্রাকশনটা তুমি কোথা থেকে পেয়ে যাবে, নোটিফিকেশন বেরিয়েছিল ভ্যাকেন্সি লিস্ট, ঠিক আছে, তাতে দেওয়া ছিল কোন মিডিয়ামে কেমন হচ্ছে কি তোমার ভ্যাকেন্সি ছিল। আচ্ছা, ক্যাটাগরি মানে ক্যান্ডিডেট ওন ক্যাটাগরি কি, এসসি এসটি ওবিসি অমুক তমুক হ্যান্ড, জেন্ডার অফ দ্য ক্যান্ডিডেট, এগুলোকে তোমাকে আগে থেকে জেনে রাখতে হবে। কি সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবে সেটাও তোমাকে আগে ভেবে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো একাডেমিক ডিটেলসে কি কি লাগছে না, ফুল মার্কস, মার্কস অবটেন্স অর গ্রেড, পার্সেন্টেজ অফ দ্য মার্কস। আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে বলছে যে তোমাদের পাসিং ইয়ার অফ দ্য মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যদি কারো 11-12 অ্যাপ্লাই করো। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে রাখতে হবে। আর পার্সেন্টেজ মার্কস অফ দ্য গ্রাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন দ্য টার্ম অফ এনি ওয়ান অফ দ্য ফলোইং। ভালো করে শুনে নাও। এই জিনিসটা তোমরা বহুবার আমাকে কোশ্চেন করছো, বারবার জিজ্ঞাসা করছো। ঠিক আছে, এই জিনিসটা আমি যে জিনিসগুলো তোমাদেরকে জানা উচিত সেই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদের প্রবলেম হচ্ছে বা প্রবলেম হয়, কিভাবে তোমরা তোমাদের নাম পার্সেন্টেজের নাম্বারটা ক্যালকুলেট করবে। কেন বলো দেখি? কারণ তোমরা জানো যে সেখানে স্ট্রিক্টলি একাডেমিকের উপর নাম্বার রয়েছে, একাডেমিক, তাই না? একাডেমিকের উপর কত নাম্বার রয়েছে, 60% অ্যাভাব হলে তুমি পাবে তোমার হচ্ছে কি কত পাবে না, তুমি পাবে হচ্ছে কি 10 মার্কস। ঠিক আছে, আর যদি তুমি 50 থেকে 60 হও তাহলে পাবে তুমি 8 মার্কস। আর যদি বিলো 50 হও তাহলে তুমি পাবে 6 মার্কস। এরকম একটা করা আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে এই জন্য তোমরা কিভাবে তোমাদের নাম্বারটাকে ক্যালকুলেট করবে সেটা তোমাদেরকে ভালো করে আগে বুঝে নিতে হবে, তারপরে তুমি ফর্ম ফিল আপে যাবে। তো দেখো এখানে প্রথম কথা হচ্ছে কি, তুমি হয় তুমি তোমার অনার্স যে সাবজেক্টে ছিল সেই নাম অনার্সের নাম টোটাল নাম্বারটাকে তুমি পার্সেন্টেজে বার করতে পারো। ধরো অনার্স মানে তোমরা কত নাম্বারে অনার্স পড়েছো, 800 নম্বরে অনার্স পড়েছো, তাই তো, 800। আই হোপ তোমরা 800 নম্বরেরই অনার্স পড়েছো সবাই। আচ্ছা, বা হতে পারে যারা পাস কোর্সে পড়েছো তাহলে পাশে তার ক্ষেত্রে 3টে সাবজেক্ট ছিল, তো সেই 3টে সাবজেক্ট মিলিয়ে হতে পারে। বা কেউ চাইলে সেটা অনার্স পাস দুটোকে মিলিয়ে সে এগ্রিগেট করতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম, কেউ শুধুমাত্র অনার্স সাবজেক্ট যারা যার যার নাম্বার পেয়েছে সেটা করতে পারে। এবারে কেউ চাইলে সে যে যারা পাস কোর্সে পড়েছে, যারা শুধুমাত্র এসএলএসটি 9-10 অ্যাপ্লাই করতে পারবে, তারা পাসের নাম্বারগুলোকে এগ্রিগেট করতে পারে। যারা অনার্স এবং পাস নিয়েও করতে পারে। এবারে আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম।
তোমাদেরকে বুদ্ধি শিখে দিচ্ছ। যদি তুমি দেখো তোমার অনার্সের পার্সেন্টেজ তুমি বার করলে কত, না তোমার সাপোজ বেরোলো 58%, সাপোজ 800-র মধ্যে তুমি 58% পেয়েছো। কিন্তু অনার্স পাস মিলিয়ে তুমি দেখলে যদি তোমার 60% হয়ে যায়, তাহলে অবভিয়াসলি তুমি হচ্ছে কি 60% নাম্বারটা বসাবে। বা এমনও হতে পারে পাশের নাম্বারটা অনেকের কম থাকে, তাই তো। তো এই জন্য তোমরা কি করবে, দেখলে যে তোমার পাশের নাম্বার প্লাস অনার্সের নাম্বার মিলিয়ে তুমি দেখলে যে তোমার হচ্ছে কত, সাপোজ এটা হচ্ছে 58%। কিন্তু শুধু অনার্সের তোমার নাম্বার বসিয়ে দেখলে সেটা হয়ে যাচ্ছে 60%। তাহলে তুমি কি করবে, বোকামি কি করবে, যে কোনটাকে দেবে না দেবে, সে কি করবে, অনার্সের পার্সেন্টেজটাকে দিয়ে দেবে। তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না বলো, এই জিনিসটা বুঝতে পারলে তো? এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। দেখো, একটু একটু চালাক হতে হবে, বর্তমান দিনে একটু চালাক না হলে সমস্যা আছে, তাই না? নাহলে লোক ঠকিয়ে দেয়। দেখো তাহলে কি বললাম, পূজা বুঝতে পারেন, পূজা সামন্ত বলছে বুঝতে পারেন, আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, দেখো, ধরো সাপোজ হচ্ছে কি তোমার, আমি একটা ক্যান্ডিডেটকে ধরলাম, সে তার হচ্ছে বোটানি অনার্স, ঠিক আছে? তার পাশে কি ছিল, তার পাশে ছিল জুলজি ছিল, আর হচ্ছে তোমার কেমিস্ট্রি ছিল, ঠিক আছে? এবারে সেই সেই স্টুডেন্ট, সে হচ্ছে কি তোমার অনার্সের ক্ষেত্রে 800-র মধ্যে সে পেয়েছে কত, 800-র মধ্যে পেয়েছে সাপোজ হচ্ছে কি সে পেয়েছে 500। তাহলে সে পার্সেন্টেজ কত পাবে, তাহলে তার পার্সেন্টেজ কত হচ্ছে, 800-র মধ্যে যদি 500 সে পায়, তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে, কত হচ্ছে গো? যদি কেউ 800-র মধ্যে যদি 500 পায়, তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে, কত? 62.5, তাই তো? 62.5 বা হবে, তাই তো? 62.5, না 62 না তো, 800-র মধ্যে 500 পেয়েছে, 62.5 পাবে সে। একদম একদম। তাহলে দেখো, এবারে শোনো, এবারে বলছি শোনো, এবারে সে অনার্সে যাবে কি? এবারে সে অনার্সে যে 500 পেয়েছে, তার সাথে সে জুলজি কেমিস্ট্রি নাম্বারটাকে ঢুকিয়ে তার পার্সেন্টেজ হচ্ছে কত, না তার পার্সেন্টেজ হচ্ছে কি তোমার, সাপোজ হচ্ছে কি তোমার 58%। কিসের নাম্বার বসালো, না জুলজি আর কেমিস্ট্রি মিশিয়ে 58 বসালো। তাহলে তার কোনটা দেওয়া বেটার হবে, তার ওভারঅল দেওয়া বেটার হবে, নাকি তার হচ্ছে কি তোমার অনার্সের নাম্বারটা দেওয়া বেটার হবে? তাহলে কি হবে, তার অনার্সের নাম্বারটা দেওয়ার বেটার হবে, কারণ 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 অনার্সে হয়ে যাচ্ছে কত, 62.5, মানে সে একাডেমিকে 10-এ 10 পেয়ে যাবে। আর যদি সে যদি 58% দেয়, তাহলে সে কিন্তু 8, এখানে 8 নাম্বার পেয়ে যাবে, 2 নাম্বার কমে যাবে তার। আই হোপ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, তাই না? সিসি বলে লিখো, যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। ঠিক আছে, তুমি বাবা তোমার 66% মানে তুমি 10-এ 10 পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি 10-এ 10 পেয়ে যাবে, তোমার কোনো সমস্যা নেই। যে বুঝতে পারছিলে না তুমি বুঝতে পেরেছো, যে বলছিলে যে না বুঝতে পারেনি, ঠিক আছে, তো সে আশা করি বুঝতে পেরে গেছো তুমি। চলো তাহলে আমি আর বেশি এখানে আর বেশি ডিটেলস বলছি না, ঠিক আছে, আমি পরেরটাই চলে যাচ্ছি। এবারে দেখো, প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস হিসাবে তোমাদের লাগবে কি, না তোমরা জানো যে এখানে কিন্তু বিএড লাগবে, তাই না? বিএড লাগবে তোমাকে, বিএড এ তোমার ফুল মার্কস কত, কত তুমি পেয়েছো, পার্সেন্টেজ কত, তোমার ইউনিভার্সিটির নাম কি, পাসিং ইয়ার কি, এই জিনিসগুলো তোমার লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু সার্টিফিকেটটা লাগবে না, এখন মার্কশিটটা হলেই হবে, ঠিক আছে? তাহলে তোমার কি কি লাগছে, ইউনিভার্সিটির নাম, ফুল মার্ক কত পেয়েছো, মার্কস অবটেন কত করেছো, পার্সেন্টেজ কত পেয়েছো, আর হচ্ছে পাসিং ইয়ার তোমার লাগবে, ঠিক আছে? চলো এবার দেখো, স্যার পাসের ব্যাপারটা বলুন প্লিজ। আরে পাসের ব্যাপারটা দেখো, এই যে বললাম ধরো জুলজি আর কেমিস্ট্রি, তার অনার্স ছিল বোটানি, সে জুলজি কেমিস্ট্রিতে কত নাম্বার পেয়েছে, সেই নাম্বারগুলো যোগ মানে বসাবে, দিয়ে 800-র সঙ্গে এই নাম্বারগুলো বসিয়ে দেবে। আচ্ছা তোমরা বলো তো আমাকে, তোমরা তোমরা যে পাশে পাশে কত নাম্বার কত নাম্বার পরীক্ষা হতো, পাশের কত নাম্বার হতো? আই হোপ সম্ভবত তোমাদের ফার্স্টের ক্ষেত্রে দুটো পেপার ছিল, আমাকে একটু মার্কশিটটা দেখতে হবে আর কি, আমিও ভুলে গেছি। পাশের ক্ষেত্রে তোমার সম্ভবত আর 300 থাকতো তো, মানে 800 নাম্বারে হচ্ছে কি তোমার অনার্স নাম্বার, আর তোমার হচ্ছে কি 300 300 600, 300 নাম্বার হচ্ছে কি তোমার ধরো বোটানি অনার্স, তার হচ্ছে 800 নাম্বার, জুলজি হচ্ছে কি 300 নাম্বার, আর কেমিস্ট্রি হচ্ছে কি 300 নাম্বার, তাহলে 600, তাহলে 600 প্লাস এদিকে 800, তাহলে 800 1400 হয়ে গেল। তাহলে 1400-র মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো সেটা দেখতে হবে। এই
কে কিছু বলবে? তুমি যে মাইকটাকে আনমিউট করেছো, কেউ কিছু বলবে? দেখো, তাহলে বুঝতে পেরেছো, যে বলছিলে বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এর সাথে হচ্ছে কি তোমার যুক্ত হয়ে যাবে, এর সাথে যুক্ত হয়ে যাবে ওই পাস তোমার ইভিএস আর হচ্ছে কি তোমার বেঙ্গলি, তাই না? ইভিএস বা ইংলিশ ছিল, কারো কারো ইংলিশ ছিল, কারো কারো বেঙ্গলি ছিল। তো সেখানে যুক্ত হয়ে যাবে কত নাম্বার? প্রায় হচ্ছে 150 নাম্বার, তাই তো? 150 নাম্বার না কত, 100 নাম্বার? 150, তাহলে 1550। তাহলে 1400 প্লাস হচ্ছে কি 150, তাহলে কত হয়ে যাবে? 1550 হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, আমি গোড়া থেকে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো, আমি গোড়া থেকে। আচ্ছা, কে বলো দেখি সে, তুমি কিছু বলবে? তুমি যে আনমিউট করে রেখেছো, তুমি কিছু বলবে, তুমি বলো। তো মহা মুশকিলের ব্যাপার। হ্যালো হ্যাঁ, তুমি তো কিছু স্যার। বলতে, বলো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার আপনি মানে একবার বলেছিলেন, বলছি যে এডুকেশন কোয়ালিফিকেশনে ধরুন কারো অনার্সে কিংবা হয়তো গ্র্যাজুয়েশনে ধরুন 60% নেই, কিন্তু 9-10 ক্ষেত্রে ফিল আপ করবে, এবার 11-12 ফিল আপ করবে, কিন্তু এমএসসি তে 60% আছে। তো সেক্ষেত্রে সে কি এমএসসি নাম্বারটা পাবে? আপনি বলেছিলেন এমএসসি তেই ধরা হবে। তো হ্যাঁ, এখন তোমার কি যদি ধরা হবে? তোমার যদি গ্রাজুয়েশনে 50% মিট করে দাও, মিট করা আগে। হ্যাঁ আরে মিউট করে বাবা তুমি। স্যার, আমার মিউট করা আছে, কার একটা আনমিউট করা আছে জানি না স্যার। দেখো, তাহলে যেটা বলছিলাম, তোমার কথা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট তার অনার্সের নাম্বারে 50% নেই, মানে 60% নেই বা 50% নেই। তাহলে সেই 50% যদি নেই, তার যদি হচ্ছে মাস্টার ডিগ্রি করা থাকে, সেখানে যদি তার হচ্ছে কি 50% বা 60% থাকে, ধরো 60%, তাহলে সে কিন্তু হচ্ছে কি তোমার বসতে পারবে। এবার ভালো করে শুনে নাও, কিন্তু সে যদি 9-10 এর জন্য অ্যাপ্লাই করে, তাহলে সে কিন্তু এই তার অনার্সের উপর ভিত্তি করে সে কিন্তু একাডেমি নাম্বারটা পাবে। যদি সে 9-10, মানে এমন নয় যে সে এমএ মাস্টার ডিগ্রি করেছে 60% নাম্বার পেয়েছে, তো তার জন্য সে কিন্তু হচ্ছে কি তোমার সেখানে 10-এ 10 পাবে না। ভালো করে শুনে নাও, সে 60% মাস্টার ডিগ্রি পেয়েছে, 50% সে ছিল না বলে সে 9-10-এ বসতে পারবে। ওকে। আর যদি এসএলএসটি 11-12-এ বসে, তখন সে যদি 60% তার মাস্টার ডিগ্রিতে করা থাকে, 60% পেয়ে থাকে, তাহলে সে কিন্তু একাডেমিক নাম্বারে 10-এ 10 পাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটা সিম্পল ব্যাপার, এটা কোনো জটিল ব্যাপার না। চলো, এবার দেখো, এবার হচ্ছে কি তোমার এবারে আমরা চলে যাবো কিসে না, এই যে কমিউনিকেশন ডিটেলস, এটা তো তোমরা সবাই জানো। কমিউনিকেশন ডিটেলসে এখানে আহ, তোমার পিনকোড থাকতে হবে, মোবাইল নাম্বার জানতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এগুলো জানতে হবে। আচ্ছা, এই জিনিসে অনেকে তোমরা প্রবলেম করো। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড আন্ডার এ সফট কপি 30 to 60 KB ইন সাইজ। ঠিক আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছ যে সাইন সাইন করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা কি প্রবলেম হচ্ছে তোমাদের আমি জানি না। তো বলছে ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক দ্য ব্যাক বাটন বা ডু নট ক্লিক দ্য রিফ্রেশ বাটন। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময়। আচ্ছা, এই জিনিসটা বলে দিই, তোমরা জানো যে এর আগে আমাদের যে যে পরীক্ষাগুলো হতো, যেমন হচ্ছে কি তোমার এসএস মানে স্টাফ সিলেকশন কমিশন, আইবিপিএস, রেলওয়ে, তাদের ক্ষেত্রে দেখবে যে এরকম ফটো আর সিগনেচার আলাদা আলাদা থাকতো, যে এরকম কম্বাইন করা যেত। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফটো আছে, এখানে সিগনেচার আছে। তো এটা তোমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে, বা তোমাদের গ্রুপে আমি একটা আছে কি তোমার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, মানে একটা আছে তোমার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, অ্যাপের নয়, ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটে তুমি কি করবে না, তোমার ফটো দিয়ে দিবে আর তোমার সিগনেচারটা দিয়ে দিবে। সেই ওয়েবসাইট কি করবে, তোমাকে এরকম একটা ছবি বার করে দেবে। ঠিক আছে, তো ওতে কোনো সমস্যা আশা করি হবে না, তোমরা পারবে সবাই করতে। বা যে যে পারবে না, তোমরা কি করবে, সাইবার কেব আছে, যারা সাইবার কেবে ফর্ম ফিল আপ করে, তাদের কাছে গিয়ে তোমরা করে নেবে। কি বলছি বুঝতে পেরেছো তো? তো ওতে হচ্ছে কি তোমরা সাইবার কেফেতে গিয়ে এই কাজটা করিয়ে নেবে, দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা যদি না করো, তাহলে কিন্তু ফর্মটা বাতিল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। কারণ যেহেতু ক্যান্ডিডেট সংখ্যাটা অনেকটা বেশি, তারা চাইবে যে শর্ট লিস্ট করে দেওয়ার জন্য, তাই না, মানে কমিয়ে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজটা ঠিকঠাক করে মন দিয়ে করবে, নাহলে বাদ চলে গেলে কিন্তু কিছু করার থাকবে না। চলো, এবার আমি একদম পুরো তোমার হচ্ছে কি রেজিস্ট্রেশন থেকেই আমি বলে দিচ্ছি, তারপর আমি। আচ্ছা, তোমরা যারা কোশ্চেন করছো না, আমি দেখতে পাচ্ছি না এখন, বা দেখবো না এখন, তোমরা লাস্টে আমাকে বলবে, একজন একজন করে বলবে, আমি দেখে বলে দেবো। ঠিক আছে, আমি বলে দেবো। দেখো, প্রথমে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে দেখো, প্রথমে তোমরা যারা যারা তোমরা বিএসসি করা আছে প্লাস বিএড করা আছে, তোমরা মাথায় ভালো করে জানো যে তোমরা
শুধুমাত্র 9-10টাই বসতে পারবে। যার মাস্টার ডিগ্রি করা আছে সে তার সে প্লাস বিএড আছে, এবং সে হচ্ছে কি তোমার 9-10 এবং 11-12 দুটোই বসতে পারবে। ঠিক আছে, 9-10 11-12 দুটোই বসতে পারবে। তখন তোমরা কি করবে না, এখানেও ক্লিক করে দেবে, এখানেও ক্লিক করে দেবে। ঠিক আছে, মাথায় রাখবে। এবারে কেউ যদি শুধু 9-10-এ বসবে, তুমি এটাকে ক্লিক করে দেবে না, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছো তো? তাহলে যে মাস্টার ডিগ্রি উইথ বিএড করা আছে সে দুটোতেই ক্লিক করবে, যে শুধু হচ্ছে কি তার বিএসসি করা আছে সে শুধু একটাই করবে। কিন্তু কিছু বলবে বাবা? হ্যাঁ স্যার, বলছি টাকা কি স্যার 500 টাকাই কাটবে দুটো করলে, না স্যার একটার জন্য আলাদা আর একটার জন্য আলাদা কাটবে? টাকাটা হচ্ছে কি তোমার দুটোর জন্য সম্ভবত একটাই কাটবে, কারণ একবার তো কি তুমি ফর্ম ফিল আপ করছো না, একবারই হচ্ছে তোমার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? আচ্ছা সম্ভবত, আচ্ছা। আর স্যার সম্ভবত। বলছি স্যার আমার বলছি স্যার আমার গ্র্যাজুয়েশনে 66.5% আর এমএসসি তে স্যার 66%। তো স্যার আমার কোনটা কাউন্ট হবে স্যার নম্বর? ও আচ্ছা, তাহলে তুমি হচ্ছে যদি দুটোর জন্য করো, স্যার দুটো ভালো করে টাকাই শোনো। দিতে হবে, 1000 টাকা দিতে হ্যাঁ, হবে। 1000 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে দুটো ফর্ম ফিল আপের জন্য আলাদা। যদি তুমি দুটো চেক বক্স ক্লিক করো তাহলে 1000 টাকা দিতে হবে। যাই হোক, দেখো। আচ্ছা, তোমার পার্সেন্টেজ কত, বিএসসি তে কত আছে? বিএসসি তে স্যার 66.5, 66.5%। আর এমএসসি তে স্যার 66%। 60, এমএসসি তে 66%। দেখো ভালো করে শুনে নাও, এবারে ঠিক করো। দেখো, এবারে দেখো, তাহলে তোমার যেহেতু বিএসসি, তুমি যদি এবারে 9-10-এ যেহেতু তুমি যদি অ্যাপ্লাই এবং 11-12 যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি 11-12-এও তুমি 10-এ 10 পেয়ে যাবে, আর 9-10-এও তুমি 10-এ 10 পেয়ে যাবে। কেন পেয়ে যাবে না, তার কারণ হচ্ছে কি তোমার দুটোতেই কিন্তু তোমার 60 অ্যাবাভ নাম্বার আছে। বুঝতে পেরেছো? তাহলে দুটোই তুমি কি হবে, 9-10-এ তোমার একাডেমিক নাম্বার তুমি 10 পাবে, 11-12-এও তুমি একাডেমিক নাম্বারে 10-এ 10 পাবে। ঠিক আছে, আর ফিস যেটা বলছিলাম, ফিস যদি তুমি দুটো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমার গ্র্যান্ড টোটাল হিসাবে ফিসটা 1000 টাকা তোমাকে দিতে হবে, দুটোই দিতে হবে। ঠিক আছে, চলো এবারে দেখো, তাহলে অ্যাপ্লিকেশনে তুমি কি করলে, প্রথমে তাহলে তুমি যদি মাস্টার ডিগ্রি হও তাহলে দুটো চেক বক্সে ক্লিক করে দেবে। এবারে কেউ যদি বলো যে স্যার আমার মাস্টার ডিগ্রি করা আছে, আমি শুধু 9-10টা বসবো, এই মূর্খামি কেউ করবে না। ঠিক আছে, তুমি যেহেতু সুযোগ পাচ্ছ দুটোই পরীক্ষা দেবে, আলাদা দিনেই তো পরীক্ষা হবে, একই দিনে হচ্ছে না, আলাদা দিনে হবে। তাহলে তুমি কিন্তু দুটো হচ্ছে কি তোমার চেক বক্সে ক্লিক করে দেবে। কি বলা বুঝতে পারলে? এই মূর্খামিটা কেউ করবে না, দুটোই পরীক্ষা দেবে। ঠিক আছে। স্যার এখানে একটা জিনিস একটু বলার ছিল। হ্যাঁ, বলছি স্যার, ধরুন কারো 50% নেই গ্র্যাজুয়েশনে, সে তার ধরুন এমএসসি তে 60% আছে, তাহলে সে তো 9, 10, 11, 12 দুটোতেই বসতে পারছে। তো তখন তাহলে তার কি, যখন সে 9, 10-এ বসছে, তখন তার এডুকেশনাল কোয়ালিফিকেশনে তো 60%-এর মার্কসটাই সে পাচ্ছে, যেহেতু এমএসসি তে আরে আছে। ভাই, একটু আগেই তো তোমাকে বলে দিলাম, তুমি সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বললে তো সমস্যা হয়ে হ্যাঁ যাবে। স্যার বলছি, তোমার বলেছেন, কিন্তু আমি তোমার ক্লিয়ার হলাম কোশ্চেনটাই না তো আর কি। আমি তোমার কোশ্চেনটা নিয়েই তো আমি আলোচনা করলাম, যে তুমি, তোমাকে বললাম কি যে তোমার বিএসসি তে যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজের হিসাবে তুমি 9-10-এ নাম্বার পাবে। তোমাকে শুধু হচ্ছে কি, যেহেতু তোমার 50% নেই বলে তোমার মাস্টার ডিগ্রি নাম্বার দেখে তোমাকে পরীক্ষা বসতে দেওয়া হচ্ছে 9-10-এ, কিন্তু তুমি একাডেমিক নাম্বারটা পাবে তোমার যে পার্সেন্টেজটা তোমার বিএসসি তে আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী। এবারে ক্লিয়ার হয়েছে তোমার? ও আচ্ছা, হ্যাঁ 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 স্যার, এবার বুঝতে পেরেছি, মানে গ্র্যাজুয়েশনের নাম্বারটাই 9, 10-এর ক্ষেত্রে এই হবে। একাডেমিক হুম নাম্বার হুম। হিসাবে তোমার যোগ্য হবে। দেখো, হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ, হচ্ছে, এবার এবার ক্লিয়ার এবার হয়েছে। এবার দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার নামটা দিতে হবে। তারপরে দেখো মাদার্স নাম কিংবা ফাদার্স নাম, যে কোনো একটাই দিতে হবে। ঠিক আছে, তুমি হয় বাবার নাম কিংবা মায়ের নাম, যে কোনো একটাই দেবে। তোমার ক্যাটাগরি, হ্যাঁ, এবারে এই ক্যাটাগরিতে তোমাদেরকে আসি। তাহলে এখানে ক্যাটাগরি মানে তোমরা বুঝতেই পারছো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস। ঠিক আছে, তাহলে যারা পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাহলে যারা ওবিসি তে আছো তোমাদেরকে আমি পরিষ্কার হয়ে বলে দিছি, তোমরা আরো কিছুদিন ওয়েট করে যাও। ঠিক আছে, গ্রিন সিগন্যাল যখন আসবে তখন তোমরা ফর্ম ফিল আপটা শুরু করবে। তাহলে তোমাদের এখনো গ্রিন সিগন্যাল আসেনি। ঠিক আছে, তোমাদের এখনো কিন্তু রেড সিগন্যাল চলছে, যারা ওবিসি তে বিলং করো। ঠিক আছে, তাহলে এখন কারা কারা এই আজকে যে ভিডিওটা আমি তোমার মানে আজকে যে তোমরা এই যে ক্লাসটা করছো, এরপরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করে দিবে। কারা কারা করবে না, যারা জেনারেল কাস্ট, যারা হচ্ছে কি তোমার এসি তে রয়েছে, যারা এসটি রয়েছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে। ঠিক আছে, তো বা যারা ইডাব্লিউএস রয়েছে, তোমরা এই শুধু ফর্ম ফিল আপটা করে দেবে। তাহলে এদের জন্য হচ্ছে গ্রিন সিগন্যাল, এদের জন্য গ্রিন সিগন্যাল, আর এর ওবিসির জন্য রেড সিগন্যাল। এখনো কিন্তু আমি গ্রিন সিগন্যাল দিচ্ছি না, যখন দেবো তোমরা তখন ফর্মটা ফিল আপ করবে। বুঝতে পেরেছো? স্যার বোঝা গেছে? বলো কি বলছো, বলো। স্যার একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছে স্যার, আমি জিজ্ঞেস করছি স্যার, আমার লাইফ সায়েন্সে অনার্স মানে বোটানি অনার্স স্যার,
আমার 56% আছে স্যার। তো আপনি বলছেন যে যাদের কম থাকবে তাদের মানে ওই পাসের সাবজেক্ট, পাসের নাম্বারটা বেশি আছে, ওটা অ্যাড করে যদি 60% হয় তাহলে তুমি ওটা দিয়ে দাও, এটা বলছেন তো স্যার? একদম 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 ঠিকই বুঝেছো তুমি। তোমার যদি অনার্সের নাম্বার আচ্ছা। যদি 56% হয়, তোমার যদি পাসের হ্যাঁ। নাম্বার মিলিয়ে যদি ওভারঅল যদি তুমি পার্সেন্টেজ করলে তোমার যদি 60% হয়, তাহলে ইউ মে পুট হ্যাঁ। দ্য 60% নাম্বার ডিউরিং দ্য ফর্ম ফিল আপ। কেন না, আচ্ছা। যেহেতু তুমি একাডেমিক নাম্বার সেখানে 10 পেয়ে যাবে। একদম একদম ঠিকই বুঝেছো, সেই আচ্ছা। হিসাবে স্যার তুমি করো। আমি একটা কথা বলি, স্যার হ্যাঁ আমি বলো। একটা কথা বলি যে আমাদের যে অনার্স লেভেলের যে পার্সেন্টেজ আছে হুম সেটা হুম। অনার্স পাস মিলিয়ে আছে, আলাদাভাবে হয় না যে অনার্স আলাদাভাবে আলাদা পাস আলাদা, টোটাল মার্কসই তো বেশ, দেবে। কে তাহলে বলেছে কি বাবা? করে কাউন্ট করবো কে? কি করে? তোমার তোমার কত আলাদা সালে আছে, পাস আর আউট? অনার্সটা তোমার 800। তোমার কত সালে পাস আউট তোমার? স্যার আমার তো 2022। 2022 তো? তাহলে তুমি দেখবে তোমার হ্যাঁ। অনার্স পেপার গুলো কোনগুলো জানো? অনার্স পেপার কোনগুলো? হ্যাঁ জানি, বোটানি, কেমিস্ট্রি আমার। আরে বাবা, সেটা বলছি না। এই যে বোটানি যে অনার্স, সেই বোটানির যে অনার্স পেপার কোনগুলো সেগুলো তো তুমি জানো, তার নাম্বার গুলো বসিয়ে তুমি হিসাব করবে। তার নাম্বার গুলো আচ্ছা। বসিয়ে তুমি হিসাব করবে, ঠিক আছে? আচ্ছা। অনার্স, হ্যাঁ। স্যার স্যার আমার কোন প্রয়োজন নেই, ইউনিভার্সিটি আমার আগে? আমার স্যার, আচ্ছা স্যার আচ্ছা, আমার যে বুঝতে পারছো না যে 22 সালে বলছো, তুমি আমাকে বলো তো, তুমি কি জিই সিস্টেমে তোমার পাস করছিল, নাকি তোমার পাস হিসাবে পাস করছিল? তুমি জিই হিসাবে পড়েছো নাকি জেনারিক ইলেকটিভ সাবজেক্ট হিসাবে পড়েছো? হ্যাঁ। না তাই তো? না কি পড়েছো, পাস পাস হিসাবে পড়েছো তো? স্যার আমি ওরকম অনার্স প্রেসিডেন্সিতে স্যার আছে, স্যার লাইফ সায়েন্স আছে স্যার প্রেসিডেন্সিতে, ওখানে স্যার আলাদা আলাদা নেই, মানে অনার্স মানে পাস আলাদা আলাদা নেই স্যার। তাহলে তোমাকে ওভারঅলই প্রেসিডেন্সিতে দিতে স্যার হবে। লাইফ সায়েন্স আছে। তোমাকে তাহলে ওভারঅল দিতে হবে, যাদের যদি প্রেসিডেন্সি বা অমুক অমুক জায়গায় হয়ে থাকে, তাহলে তোমাকে ওভারঅল নাম্বারটাই দিতে হবে। যদি সেপারেট করতে পারছো না, তাহলে তোমাকে ওভারঅল নাম্বারটাই দিতে হবে, ওভারঅল পার্সেন্টেজ কত হচ্ছে, তখন তোমাকে স্যার বলে দিতে আপনাকে হবে। একটা হুম, বলো। স্যার আপনাকে একটা কথা বলি যে টোটাল পার্সেন্টেজ হিসেবে আমার 7 আপ আছে, মানে আমার 60% হচ্ছে, আমি আর তো ভাববো না অনার্স বা পাস, আমি টোটাল পার্সেন্টেজটাই দিয়ে দেবো, তাই তো স্যার? একদম 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 হুম, একদম আর ভাবার দরকার নেই যে পাস আলাদা একদম। অনার্স। ঠিক আচ্ছা আছে। কিন্তু স্যার আচ্ছা ফিল আপ আচ্ছা, আমি একটা কথা বলি শোনো। অনেকে তো রেকর্ডিং দেখবে, ওরা নাম্বারটা ধরো 85 জন ক্লাস করছো, এখন 600 জন মতন স্টুডেন্ট আছে। তো এই জন্য আমি যেগুলো বলার আমি বলে নিই, তারপর তোমাদের তোমাদের যারা ব্যক্তিগত কোশ্চেনগুলো আমি পড়ে আসছি, এটাই ভালো হবে, বুঝতে পারলে? আমি আগে হচ্ছে কি বলে নিই, তারপর তোমাদের পার্সোনাল যে প্রবলেম গুলো আছে সেগুলো আমি পড়ে আসছি, কেমন? কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলো দেখো, এবারে দেখো, তাহলে এবারে তোমাকে কিন্তু এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর হচ্ছে স্টেট দিতে হবে, পিনকোড দিতে হবে, আর নিজেকে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? নিজেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা তোমরা দেখে নাও, 8টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তার মধ্যে দেখো 1 ক্যাপিটাল লেটার, 1 তোমার হচ্ছে নাম্বার, 1 স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে এই পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু নিজেকে বানাতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। খাতায় লিখে রাখবে, ডায়েরিতে লিখে রাখবে, যেমন না হারিয়ে যায়। তাহলে কি বললাম, 8টা ডিজিটের হচ্ছে কি একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ডে লেটার থাকবে, নাম্বার থাকবে, এবং স্পেশাল লেটার থাকবে, ঠিক আছে? দুবার তোমাকে পাসওয়ার্ড বসিয়ে কনফার্ম করতে হবে। আর তো বললাম তোমাদের সিলেক্ট জেন্ডার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, রিলিজন দিতে হবে, আর তোমার হচ্ছে কি অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2। অ্যাড্রেস 1 তোমার হচ্ছে ভিলেজের নাম দিয়ে দিবে, অ্যাড্রেস 2 তোমরা তোমাদের পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি বা পুলিশ স্টেশন এগুলো দিয়ে দেবে, ঠিক আছে? চলো, দিয়ে দিয়ে দেওয়ার পরে তোমরা রেজিস্টারে ক্লিক করে দেবে। আই এগ্রি বলে এখানে চেকবক্স থাকবে, এখানে ক্লিক করে তুমি রেজিস্টারে ক্লিক করে দিলে। রেজিস্টারে ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা মেসেজ চলে আসবে, যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, দেখতে পাচ্ছ? আমি এখন বড় করে দেখাচ্ছি। এরকম একটা নাম্বার চলে আসবে, দেখতে পাচ্ছ? দা ইয়োর ক্যান্ডিডেট আইডি ইজ অমুক, এরকম করে একটা নাম্বার চলে আসবে। এই নাম্বারটা চলে আসবে, এই নাম্বারটাই তোমার হয়ে যাবে কি রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যাবে। এবারে এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে নিয়ে তুমি এবারে ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে? এই নাম্বারটাকে নিয়ে তুমি এবারে ফর্ম ফিল আপ করতে পারবে। যখন এরকম রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, তারপরে দেখো লগ ইন বলে একটা সেকশন আসবে, এই দেখতে পাচ্ছ? এখানে তোমার রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট আইডি দিবে, এবং এখানে তুমি কি দিবে, তোমার যে মোবাইল নাম্বার দিবে, আর যে পাসওয়ার্ডটা তুমি তৈরি দিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময়, সেই পাসওয়ার্ডটা তুমি দিবে। দিয়ে তোমাকে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে তুমি তোমার ফর্ম ফিল আপের জায়গায় চলে যাবে। চলো, তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা সবাই বুঝতে পারলে? বলো, যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। যদি রেজিস্ট্রেশন প্রসেসটা যদি তোমরা সবাই বুঝতে পেরে থাকো, তাহলে সিসি বলে লিখো। স্যার একটু বলবো স্যার? বলো বলো বলো।
স্যার ওই যে আপনি রেজিস্ট্রেশন ফটো জায়গায় যে ফটোটার কথা বললেন, ওটা হচ্ছে একটা পেজের মধ্যে ফটো আর নিজের হাতে সিগনেচার করে ওটা ক্রপ করে ওখানে বসাবো তো স্যার? হ্যাঁ, দুটোকে মার্চ করতে হবে, ফটো আর হচ্ছে কি তোমার হ্যাঁ, সিগনেচার হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝে গেছি স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, চলো স্যার এবারে দেখো। পার্সেন্টেজটা টোটালটা কতর মধ্যে হবে একটু বলবেন? ওই মানে যে বললাম, রেজাল্ট যদি তুমি অনার্সের দাও, অনার্সের তাহলে তোমার 800 নাম্বারের হয়। যদি তুমি ওভারঅল দাও তাহলে আচ্ছা 1550 পর হবে। ঠিক আছে, 1550 আর কিসের মধ্যে দেবো? তুমি যে কোনো তোমার যেটা এই 800-র মধ্যে যদি পার্সেন্টেজ বেশি হয় তাহলে তুমি তাই দেবে, যদি 1550-এর মধ্যে পার্সেন্টেজ আচ্ছা বেশি হয় তাই দেবে। ঠিক আছে ঠিক আছে। চলো এবার দেখো, এবারে যেই তুমি হচ্ছে লগ ইনে ক্লিক করবে তাহলে তোমার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার বলছি আমাদের তো গ্রেডে ছিল, গ্রেড থেকে কি পার্সেন্টেজ হিসাব করে তুমি দিলে তুমি হবে? বাবা দেখো, আমি একটা কথা বলি, আমি তোমাদেরকে বললাম একটু পরে, হ্যাঁ আমি একটু বলে নিই তারপর পরে বলি, যে তোমার একটা পার্সোনাল প্রবলেম, তো তাহলে পার্সোনাল প্রবলেম গুলো হচ্ছে কি তুমি একটু পরে বলবে। ঠিক আছে, দেখো, এবারে তুমি যখন তোমার তাহলে কি কি লাগছে না, ক্যান্ডিডেট আইডি, তারপর হচ্ছে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, ক্যান্ডিডেটের পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি যখন ক্লিক করছো তাহলে এখানে তোমার ক্যান্ডিডেটের নাম চলে আসবে, ড্যাশবোর্ড দেখাবে, সেখানে প্রোফাইল আর হচ্ছে কি তোমার লগ আউট বলে দেখাবে বাম দিকে এই জায়গাটায়। আর এখানে দেখাবে কি দেখো, এখানে দেখাবে যে ফটো, তারপর হচ্ছে কি স্টেপ 2 তে ইমেল, স্টেপ 3 মোবাইল, স্টেপ 4 প্রোফাইল, স্টেপ 5 অ্যাপ্লিকেশন, স্টেপ 6 হচ্ছে কি তোমার পেমেন্ট। তাহলে টোটাল 6টা স্টেপে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপটাকে কমপ্লিট করতে হবে। তাহলে প্রথমে ফটো, তাহলে ফটো মানে তোমরা বুঝতে পেরে গেছো, সেই ফটোটা তাহলে কি দিতে হবে, তাহলে এখানে ফটো থাকবে উপরে আর সিগনেচার, এটা দুটোকে কম্বাইন করে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। তারপর দেখো ইমেল আইডি, তোমাকে ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার ভেরিফাই করতে, মানে দেওয়ার পরে তোমাকে ভেরিফাই করতে হবে। তুমি দেওয়ার পরে ইমেল আইডি দিলে, ভেরিফাইতে ক্লিক করলে তোমার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তুমি ভেরিফাই করে নেবে। আবার মোবাইল নাম্বারও সেই একইভাবে মোবাইল নাম্বার দেবে, ভেরিফাইতে ক্লিক করবে, ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবে। তারপরে তুমি যাবে প্রোফাইলে, প্রোফাইলে তোমার হচ্ছে কি যা যা চাইবে, সাবজেক্ট অমুক টমুক হ্যান ত্যান কিসে বসবে, কত, এই জিনিসগুলো চাইবে, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে পেমেন্ট। ঠিক আছে, পরপর স্টেপগুলো দেখানো। তো প্রথমে দেখো এখানে তোমাকে যখন ফটো তুমি আপলোড করছো, তো এখানে বলে বলে দিয়েছে দেখো যে আপলোড ফটো উইথ সিগনেচার, স্টেপ 1 গ্রিন বক্স। ঠিক আছে, স্টেপ 1-এ এখানে কি বলছে যে আপলোড ফটো উইথ সিগনেচার একসাথে থাকবে। ঠিক আছে, যে তুমি ফটোতে ক্লিক করে এখানে আপলোড করতে পারবে, যে আপলোড করে দিলে দেখো এরকম করে আপলোড হয়ে যাবে ফটো। ঠিক আছে, তুমি দেখতে পাবে এরকম করে আপলোড হয়ে যাচ্ছে। ক্লিক টু দা ড্যাশবোর্ড, তারপর আমি তুমি ড্যাশবোর্ডে আবার ফিরে চলে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে এই যে ফটো বলে দেখো চেঞ্জ ফটো দেখাবে, যখন চেঞ্জ ফটো দেখাবে মানে এখানে আপলোডের জায়গা দেখো টিক চিহ্নে চলে এসে তোমার হচ্ছে ফটো আপলোড করা কমপ্লিট। দেখো এই যে দেখো একটু বড় করে দেখাচ্ছি, দেখো এখানে এই যে ফটো আপলোড কমপ্লিট, তারপরে ইমেলে চলে যাবে। ইমেলে গিয়ে তোমাদেরকে কি বললাম, ইমেলে দেখো প্রত্যেকটা ইমেল দেবে, ইমেল আইডি দেওয়ার পরে এখানে ওটিপি আসবে, সেই ওটিপি তুমি দিলে তাহলে ওটিপি ভেরিফাই করে নেবে। ঠিক আছে, কিভাবে মোবাইল নাম্বার যখন তোমরা দিবে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, আবার হচ্ছে মোবাইল নাম্বার করে নিলে চলে। তারপরে তোমার দেখো এখানে চলে আসবে কিসে না, তোমার হচ্ছে কি ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপে ভালো করে দেখো, ফর্ম ফিল আপে যখন তুমি রেজিস্ট্রেশন করেছো সেখানে তুমি নিশ্চয়ই দিয়েছিলে যে নেম এন্ড প্যারেন্ট নেম আর নট এডিটেবল অনলি ফর রিভিউইং। তাহলে এখানে তোমাকে বলে দেবে যে তোমার নাম আর তোমার বাবার নাম বা মায়ের নাম সেটা তুমি জাস্ট দেখতে পাবে, কোনো চেঞ্জ করতে পারবে না। প্লাস হচ্ছে দেখো অ্যাপ্লাইং শুধুমাত্র যদি কেউ 9-10-এর জন্য করে তার দেখো চেকবক্স একটাই ক্লিক আছে। তুমি যদি দুটোর জন্য করতে তাহলে এখনো তোমার অপশন থাকবে, তুমি কি চাইছো যে তুমি 9-11টা করতে পারবে, তাহলে এখানে ক্লিক করবে। তারপরে দেখো এখানে তোমার সমস্ত ডিটেলস গুলো যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে যা যা, তোমার নাম, তোমার বাবার নাম বা মায়ের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, জেন্ডার, রিলিজিয়ান, অ্যাড্রেস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, পিনকোড, তোমার হচ্ছে স্টেট, এগুলো সমস্ত চলে আসবে। তুমি এখানে নেক্সটে ক্লিক করে দেবে, তখন ঠিকঠাক থাকবে আর কি। ঠিক আছে, ঠিকঠাক থাকলে তুমি নেক্সটে ক্লিক করে দিলে। নেক্সটে ক্লিক করার পরে দেখো এবারে চলে আসবে কিসে না, তোমার একাডেমিক, এই যে এডুকেশনাল ডিটেলস চলে আসবে। এডুকেশন ডিটেলসে তুমি আগে থেকে এগুলো দেখে রাখো। যদি মাধ্যমিকটা রিসেন্ট মাধ্যমিক হও, ওল্ড মাধ্যমিক মানে যদি অনেক পুরনো হয়, যারা হচ্ছে একদম পুরো 40 বছর 45 বছর বয়সে যারা পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, তারা ওল্ড এইচএস। তো ওল্ড এইচএস তোমরা জানো যে তখন সিস্টেমটা একটু আলাদা ছিল তাদের পরীক্ষার সিস্টেম। তাহলে এখানে দেখো নিউ ওল্ডের জন্য আছে, তুমি যদি নিউ হও তাহলে তুমি নিউতে ক্লিক করবে। তো নিউতে ক্লিক করলে তোমার এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার মাধ্যমিকের ক্ষেত্রে নাম্বার, বোর্ডের নাম দিতে হবে।
তোমরা সবাই যে যে বোর্ডে আছো সেই বোর্ডে দিবে, অনেকে ইংলিশ মিডিয়ামে আছে, সিবিসিএস আছে, আইসিএসসি আছে, বা আমাদের ডাব্লিউবি তোমার হচ্ছে বোর্ডে আছে। তো সেক্ষেত্রে বোর্ডের নাম তোমরা দিয়ে দিবে, ফুল মার্কস দিয়ে দিবে, কত নাম্বারে তুমি পরীক্ষা দিয়েছো, কত নাম্বার তুমি পেয়েছো, পাসিং ইয়ার দিয়ে দিবে। আশা করি পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? অটোমেটিক্যালি তুমি চলে আসবে, কারণ যখন তুমি ফুল মার্ক দিচ্ছ আর এখানে মার্ক অবটেন দিচ্ছ, তাহলে এখানে পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে। হায়ার সেকেন্ডারি ক্ষেত্রেও সে একইভাবেই তুমি হচ্ছে বোর্ড মানে তোমার বোর্ডের নাম দেবে, ফুল মার্কস দেবে, কত নাম্বার পেয়েছো দেবে, বা তোমার হচ্ছে পাসিং ইয়ার দেবে, পার্সেন্টেজ চলে আসবে। সেরকম একইভাবে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে, এবং হচ্ছে কি তোমার ব্যাচেলার অফ এডুকেশন, বা যদি অন্য কিছু ট্রেনিং কোর্স থাকে তাহলে দিতে পারো। এবারে ভালো করে শোনো, এবারে নিশ্চয়ই যাদের হচ্ছে কি তোমার এসএলএসটি 9-10 এর উপর তোমরা বসছো, এবং যার ক্ষেত্রে যার মাস্টার ডিগ্রি নেই, তাহলে তার এখানে করা দরকার নেই, তার করা দরকার নেই, কারণ সে তো এসএলএসটি 9-10 এর উপর বসছে, তার তো মাস্টার ডিগ্রি নেই, তাহলে এখানে তার আর পড়া দরকার নেই। ঠিক আছে, সে শুধুমাত্র এখানে বিএসসি পর্যন্ত করবে, বিএডটা বসালো, কাজ শেষ। ঠিক আছে, ব্যাস, তারপরে কি করবে, এখানে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পরে কি হবে, নেক্সট পেজে চলে যাবে। ঠিক আছে, নেক্সট পেজে সে চলে যাবে। নেক্সট পেজে কি আছে দেখো, তো নেক্সট পেজে দেখো এখানে বলে দিয়েছে যে তোমার হচ্ছে নেক্সট পেজে কি করতে হবে না, তোমার এখানে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে হবে। ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন, তো এখানে কি দিতে হবে দেখো, ক্যান্ডিডেটের নাম চলে আসবে, ইমেল অমুক অমুক হ্যানতেন যা আছে সব চলে আসবে। হ্যাঁ, এখানে এডুকেশন সে দেখতে পাবে, এডুকেশনে কত নাম্বার কি পেয়েছে অমুক অমুক যে দেখতে পাবে। দিয়ে দেখো সাবমিট প্রোফাইল ফর্ম, সে প্রোফাইল ফর্মটাকে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে দেখো এখানে চলে আসবে কি, থ্যাংক ইউ ফর সাবমিটিং, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, ব্যাক টু দ্য হোম পেজ। হোম পেজে যখন সে ফিরে চলে আসবে, তখন কি হবে না, তার এই যে এখানে চলে এলো, তাহলে কি, এই যে অ্যাপ্লিকেশন নেম, সেই এই যে ক্যাটাগরি চলে আসবে, মেল ফিমেল চলে আসবে, ক্লাস লেভেল চলে আসবে। ঠিক আছে, সিলেক্ট দ্য ক্লাস লেভেল। আর তারপরে হচ্ছে কি এখানে সেই যে সে ওয়ার্ক মানে ওয়ার্কিং করছে কিনা, বা সে হচ্ছে কি টিচার ছিল, সে মানে চাকরি থেকে বহিষ্কৃত হয়েছে কিনা, আর কোন সাবজেক্টে সে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের নাম দিতে হবে, মিডিয়াম কি সে মিডিয়াম দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখানে সে বলছে যে দ্য এবাব ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন মাধ্যমিক, কি ল্যাঙ্গুয়েজে সে পড়াশোনা করেছে মাধ্যমিকে, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। ঠিক আছে, সেটা দিতে হবে, হিন্দি হলে হিন্দি। ঠিক আছে, আমি এটা একটু গোড়া থেকে বলছি। তাহলে যখন তোমরা এখানে তোমার এই যে প্রোফাইলটা যখন তোমরা হচ্ছে সাবমিট করে দিলে প্রোফাইল ফর্ম, তারপরে চলে আসবে কিসে না, এই যে অ্যাপ্লিকেশন ডিটেলস। অ্যাপ্লিকেশন ডিটেলসে তাহলে তোমার প্রথমে থাকছে কি ক্যান্ডিডেটের নাম, ক্যাটাগরি মেল না ফিমেল, আর হচ্ছে কি সে ক্লাস লেভেল এসএলএসটি 9-10 না এসএলএসটি 11-12 এখানে সে দেবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে দুটো জিনিস আসছে, যে একটা বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল দ্য এজ রিল্যাক্সেশন। যারা ওই যে তোমার টেন্টেড যারা নন টেন্টেড যারা টিচার, তারা হচ্ছে এখানে ক্লিক করবে, তোমাদের কিছু করার দরকার নেই। যারা তোমরা ফ্রেশার তারা কিছু করবে না। আর যদি কেউ দেখো কোন একটা গভর্নমেন্ট বা যে যারা ইয়ে এক্সপিরিয়েন্স জন্য তোমরা হচ্ছে কি অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে তোমরা এখানে করে দেবে, কারণ তারা তোমরা কোনো একটা স্কুলে পড়িয়েছো বলছিলে, তো সেক্ষেত্রে তোমরা করবে। যারা কোনো স্কুলে পড়াওনি, তোমরা এখানে কিছু করার দরকার নেই, ফাঁকা থাকবে। কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্ট তোমরা লাইফ সায়েন্স মানে লাইফ সায়েন্স করে দেবে। আচ্ছা, তারপর হচ্ছে কি মিডিয়াম ওর ইনস্ট্রাকশন, তাহলে এখানে মিডিয়াম ওর ইনস্ট্রাকশন বুঝতে পারছো, যে বাংলা ইংলিশ হিন্দি অঙ্ক হেনটেন দিয়ে দিলে। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, মানে স্যার তুমি কোথায়, হ্যাঁ বলো বলো বলো। বলছি যে প্রাইমারিতে ওয়ার্কিং করলে কি ওটা ঠিক না 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 পারবো না? না না না, প্রাইমারি হবে না, পারবো না। একমাত্র হচ্ছে কি তোমার না, আচ্ছা একমাত্র হচ্ছে তোমার 5 হচ্ছে কি তোমার যদি 12 পর্যন্ত হলে তবে এই দিন পাও। দেখো, আচ্ছা এবার দেখো বলছে প্রিফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, তাহলে তুমি কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা দিতে চাইছো। ঠিক আছে, তোমার কোন ডিস্ট্রিক্টে তুমি চাইছো যে আমি সেই ডিস্ট্রিক্টে পরীক্ষা দেবো। ঠিক আছে, কারণ তুমি জানো যে অনেক সময় তোমরা পড়াশোনা সূত্রে বাইরে থাকো, তোমার বাড়ি অন্য জায়গায়, তুমি চাইলে কিন্তু ডিস্ট্রিক্টটাকে অন্য জায়গায় করে নিতে পারো। আচ্ছা, ভেন্যু এরিয়া, ঠিক আছে, অর্থাৎ সিলেক্টেড ভেন্যু এরিয়া, একটা নিশ্চয়ই তাদের এরিয়া জোন ভাগ করা থাকবে, তো সেটা তোমাকে দিতে হবে। দেওয়ার পরে দেখো সাবমিট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, না না ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি নেই, এটা হচ্ছে কি তোমার সেন্ট্রালি হচ্ছে কি পুরোটাই হবে, পুরো সেন্ট্রাল হচ্ছে কি ভ্যাকেন্সি কাউন্সিলিং হবে। ঠিক আছে, সেন্ট্রাল কাউন্সিলিং হবে। তাহলে এখানে হচ্ছে কি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে। চলো এবারে দেখো থ্যাংক ইউ বলে তোমাদের এটা দেখিয়ে দেবে যে ঠিক আছে তুমি সবকিছু করে দেবে। দিয়ে এখানে তারপরে দেখো এখানে ডাউনলোড পিডিএফ বলে চলে আসবে, তুমি তোমার পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দেবে। ঠিক আছে, হারাবে না, এই পিডিএফটাকে হারাবে না, এটাকে প্রয়োজন পড়লে তোমরা প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে দিয়ে রেখে দেবে। তারপরে দেখো তাহলে সবকিছু হয়ে গেছে। এবারে দেখো তোমার চলে আসবে কি না, পে নাও, টাকা দিতে হবে বাবা, টাকা না দিলে কিছু হবে, কিছু হবে না।
তো দেখো তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে কি স্ট্যাটাস হচ্ছে নট কমপ্লিট, কেন না যেহেতু তুমি টাকা দাও, ঠিক আছে, এবারে টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার জন্য তো বলেছে দেখো এখানে এই যে সিকিউর পেমেন্ট সিস্টেম আছে, যারা এসসি এসটি ওবিসি হলে তারা তো 200, বাকি তোমাদেরকে 500 টাকা দিতে হবে, বা যদি দুটো সাবজেক্টে করো 1000 টাকা দিতে হবে, ঠিক আছে। তো সেই এবারে দেখো টাকা পেমেন্টের ক্ষেত্রে কি কি অপশন আছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, কিউআর কোড আছে, ইউপিআই আছে। তাহলে তুমি যে কোনো তুমি এই কিউআর কোডে করে দেবে, কিউআর কোডে তোমার ফোনপে বা গুগল পে বা পেটিএম এ তোমরা স্ক্যান করে দেবে, স্ক্যান করলে টাকা চলে যাবে, কেটে যাবে। কেটে যাওয়ার পরে দেখো ব্যাক মানে ব্যাক বা রিফ্রেশ করবেন, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হয়ে চলে আসবে কিসে না, তোমার হচ্ছে কি এই যে এরকম একটা পেজে চলে আসবে। তো সেখানে তুমি কি করবে না, এইটাকে প্রিন্ট আউট করে নিতে পারো, এই যে এই জায়গাটা, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে দেখাবে, এখানে তুমি ক্লিক করলে এটাকে পিডিএফ তুমি ডাউনলোড করে নিতে পারবে বা প্রিন্ট আউট করে নিতে পারবে, ঠিক আছে। ব্যাস তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবারে তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবারে বলছে যদি কারোর ক্ষেত্রে কোনো কারণে বেশি দুবার পেমেন্ট হয়ে যায় বা 3বার হয়ে যায়, সেগুলো তোমাকে টাকা ফেরত দিয়ে দেবে, তোমাকে অপেক্ষা করতে হবে। আর এখানে হেল্পলাইন আছে, নাম্বার দিয়েছে, কিন্তু তোমার ফোন করলে আশা করি কেউ তুলবে না, তাই তো? না তুলবে? তো যাই হোক, তাহলে ঠিক তোমরা চেষ্টা করতে পারো। তো আশা করি তুলবে কিনা জানি না, তুলতে পারে, হেল্পলাইন যেহেতু আছে নাম্বার, ঠিক আছে। যদি সমস্যা কিছু হয়, আশা করি সমস্যা কিছু হবে না, ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে, যা যা জিনিস বললাম। চলো এবার হচ্ছে কি প্রত্যেকের কি কি কোশ্চেন আছে একটু বলো তো বাবা আমার। কার কি কোশ্চেন আছে বলো। আচ্ছা অর্ক বলছে স্যার বলছি ওই ছবি আর সাইনের ব্যাপারটা একটু দেখান না স্যার আরেকবার। দেখাচ্ছি না, অর্ক বলছে যে স্যার আমার জুলজি অনার্স করার সময় ফার্স্ট ইয়ারে পাশে কেমিস্ট্রি, সেকেন্ড ইয়ারে পাশে পাশে বোটানি পাশে ছিল, এক্ষেত্রে নাম্বারটা কেমন হবে? আরে তোমার ফাইনাল মার্কশিটে তুমি দেখো বোটানিতে তুমি কত নাম্বার পেয়েছো আর জুলজিতে কত নাম্বার পেয়েছো, আর অনার্সে তো তুমি কত নাম্বার পেয়েছো দেখে নেবে। তো সেক্ষেত্রে দিয়ে তুমি ইয়ে করবে। ফটো ব্যাপারটা যেটা বললাম তোমাকে, দেখো তোমার কাছে তো তোমাদের নিজস্ব হচ্ছে কি তোমার ফটোও আছে, তোমার সিগনেচারও আছে, আছে তো, সিগনেচার ফটো দুটোই আছে, ঠিক আছে। আমি একটা সফটওয়্যার বা একটা লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে গ্রুপে, যেখানে তুমি এই ফটো আর হচ্ছে সিগনেচার আপলোড করে তুমি একসাথে জয়েন করে নিতে পারো। বুঝতে পেরেছো তো? এটা করা যায়, তুমি অনলাইনে তোমরাই করতে পারবে। গুগলে সার্চ করবে যে ফটো অ্যান্ড ফটো কম্বাইন উইথ সিগনেচার বলে সার্চ করবে, লিঙ্ক আসবে, তারপরে তুমি ফটো সিগনেচার দিয়ে দেবে, একসঙ্গে হয়ে যাবে। এবারে তোমাকে যে কেবির মধ্যে বলেছে সেই কেবিটাকে তুমি রিসাইজ করে নিতে পারো, ঠিক আছে। 60 টু মনে হয় 50 কেবি আছে, তাহলে এই সাইজের মধ্যে তোমাকে ফটোটাকে রাখতে হবে, ব্যাস হয়ে যাবে। এটা একটু তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। এগুলো আগে আগে রেডি রাখবে, আগে রেডি রেখে তারপরে করবে, ঠিক আছে। আগে রেডি রাখবে তারপরে করতে হবে। স্যার হুম। খালি রেজিস্ট্রেশনেই ফটো স্যার বলছিলাম স্যার ওই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা একবার বলে দিন না, ওই আগের পিডিএফটাতে যেটা ছিল লাস্টে। ল্যাঙ্গুয়েজটা আছে কি তোমাকে মানে তুমি হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে পড়েছো বলো? মানে আমার তো মাধ্যমিকটা মানে বাংলাতেই যেতে ছিল, বেঙ্গলি মিডিয়াম থেকে। তাহলে কি সমস্যা তোমার? তাহলে না ওখানে স্যার পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত একটা ছিল না, ওইটা বলছিলাম যে ওইটা কি ইয়ে করবো। পোস্ট গ্রাজুয়েশন মানে? স্যার ওই পিডিএফটা লাস্টে ছিল না স্যার? ওখানে ছিল যে ওই কত মানে বাংলাটা কোন ক্লাস অব্দি পড়েছে। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি পিডিএফ, আচ্ছা কোনটা কি বলছো দেখি। তুমি মাধ্যমিক বোর্ডে তোমার কোন সাবজেক্ট পড়ে মানে কোন ভাষায় পড়েছে সেটা দিলেই হবে, তোমাকে এখন পোস্ট গ্রাজুয়েশন অমুক টমুক কিছু লাগবে না, ঠিক আছে। তুমি মাধ্যমিক কোন বোর্ডে পড়েছো সেটা দিলেই হবে, এই তো ওটা। বলছি স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আসো আমি কোশ্চেন তো নেবো, সবার নেবো, তাকে দেখিয়ে দিই তার না না আমি একটা জিজ্ঞাসা ছিল স্যার। দাঁড়া আমি বলছি এটাই। এই দেখো তুমি যেটা বলছো যে মিডিয়াম, তুমি কোন মিডিয়ামে হচ্ছে হ্যাঁ কি তুমি পড়াশোনা করেছো সেটা তোমাকে দিতে হবে। হ্যাঁ এই যে মাধ্যমিকের পাশে যে টিক হ্যাঁ চিহ্ন আছে না, এটা তুমি হচ্ছে কি হ্যাঁ তোমার এটা আছে তোমার, দেখো মাধ্যমিকের পাশে টিক চিহ্ন মানে তুমি মাধ্যমিক কোন মিডিয়ামে পড়েছো সেটা দিতে হবে তোমাকে, আচ্ছা ঠিক আছে, সেটা দিলেই হবে। স্যার হ্যাঁ স্যার স্কুলটা যে আছে স্যার আমার একজন করে বলো, স্কুলটা স্যার বলছি মাধ্যমিকটা স্যার বাংলায় পড়েছি, উচ্চ মাধ্যমিকটা বাংলায় পড়েছি, আর গ্রাজুয়েশন ইংলিশে, এমএসসি ইংলিশে। তো স্যার ওখানে কি করব তাহলে? তোমাকে শুধু মাধ্যমিকটাই দিতে হবে বাবা, তুমি যে কোনো একটা দিয়ে করে দেবে। স্যার আমার একটা প্রবলেম। আমি বলে দিচ্ছি না, এই স্যার জায়গাটা তোমাকে বলে দিচ্ছি, যার তোমরা তো শুধু সবাই মাধ্যমিক বেঙ্গলি মিডিয়ামে ম্যাক্সিমামটা আছো, কেউ যদি তোমরা ইংলিশ মিডিয়ামে আছো, সেই ইংলিশ মিডিয়ামে যে কোনো একটা বিষয় তোমাকে পড়তে হবে। তুমি যদি বলে দাও যে তুমি ধরো ইংলিশ মিডিয়ামে, ধরো সাপোজ হচ্ছে কি তুমি দেখলে যে আমি বাংলা মিডিয়ামে যদি কম্পিটিশন বেশি হবে আমি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবো, তাহলে তোমাকে এই যে চারটার মধ্যে যে কোনো একটা পড়ে থাকতে হবে।
তাহলে তুমি যদি বলো যে যে ধরো তুমি ইংলিশ মিডিয়ামে তুমি পরীক্ষাটা দেবে, তাহলে তুমি তো মাধ্যমিকও পড়োনি, তুমি এইচএসও পড়োনি, তুমি গ্রাজুয়েশনটা ইংলিশ মিডিয়ামে পড়েছো, তাহলে তুমি গ্রাজুয়েশন টিক বক্সটাকে করে দিবে যে এখানে সিলেক্ট দ্য মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন, এখানে ইংলিশ না বেঙ্গলি করে দিবে, কাজ শেষ। বুঝতে পারলাম না বুঝতে বলছি পারলাম? স্যার আমার যদি স্যার যদি একটাই হয় তাহলে শুধু মাধ্যমিকটাই নিই। হ্যাঁ, একটাই যদি তুমি যদি বাধ্য করো তাহলে একটাই হচ্ছে তুমি করে নেবে। মানে না, তুমি যদি ভাবো যে তুমি হচ্ছে কি এসএলএসটি 9-10 বাংলা মিডিয়ামে দেবে আর হচ্ছে কি এসএলএসটি 11-12 ইংলিশ মিডিয়ামে দিবে, তা হবে না। তো তোমাকে যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, এবারে কে কি বলতে বলছি বলো? স্যার আমার না মাধ্যমিকের রেজিস্ট্রেশনে মায়ের নাম দেওয়া আছে অ্যাজ আ গার্ডিয়ান, আর হুম, প্রত্যেকটা ডকুমেন্টসে বাবার নাম দেওয়া আছে। তো আমি যখন মাদ্রাসার ফর্ম ফিল আপ করি তখন বাবার নাম দিয়েই করেছিলাম। তো এখন আপনি বললেন অ্যাকর্ডিং টু মাধ্যমিক রেজিস্ট্রেশন, তাহলে কি মায়ের নাম দিয়েই করবো? ও সেটা কোনো অসুবিধা নেই, তুমি বাবার নাম মায়ের নাম যেটা দিতে হবে সেটা কোনো, তাতে কোনো যায় আসে না। ওটা জাস্ট হচ্ছে কি তোমার ম্যাটার বাবার নেই, নাম। করবে না না, তো? ওটা ম্যাটার করবে না, না। স্যার এক্সপিরিয়েন্স আচ্ছা, যেটা আছে থ্যাংক ইউ। সেটা মানে সরকারি স্কুল ছাড়া হবে না? না, সরকারি স্কুল ছাড়া প্রাইভেট স্কুলে তুমি যদি পড়িয়ে থাকো তাহলে তুমি পাবে না, এক্সপিরিয়েন্স পাবে না। ও মানে প্রাইভেট স্কুলে হবে না, ঠিক আছে। হুম। আর কার কি স্যার সমস্যা আছে? সরকারি স্কুলে আবার টিচার পাইডি থাকতে হবে এরকম বলছে, আর কন্ট্রাকচুয়ালে করলে হবে মানে অমনি যে নর্মাল গেস্ট টিচার কিংবা যেটা আগে বলেছিলেন যে করে দিতে অমনি এক্সপিরিয়েন্স নেই, সেটা নাকি হবে না বলছে। ওটা ঠিক কি আছে। দিয়ে করবো ওটা থাকলে? না না, তুমি যদি প্রপার যদি তোমার ডকুমেন্ট না থাকে তাহলে বেকার করে কি লাভ, আগে তোমার ডকুমেন্ট আচ্ছা, থাকতে হবে। কারণ ওখানে আইডি দিতে হবে বলছে, আইডি হুম। চাইছে মানে যেন পোর্টালে নাম থাকে এরকম নাকি হলে হ্যাঁ, হবে তোমাকে এরকম বলছে। ডকুমেন্ট না থাকলে করে করে কোনো লাভ নেই, পরে তোমাকে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আর কে আর কি ওই বলবে? আলফা নর্মাল যারা সার্টিফিকেট গেস্ট দিলে আবার টিচার তাদের হবে কেস না। হয়ে যাবে। আর কে কি বলবে? স্যার বলছি যে এমএসসি তে সিজিপি এর নাম্বার আছে, তো ওটা বলতে চাই 5% মাইনাস করে ক্যালকুলেট করবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার স্যার, গ্রেডিং থ্যাংক ইউ। সিস্টেমটার ব্যাপারে একটু মিডিয়াম বলুন। না, এডুকেশন বুঝতে কোয়ালিফিকেশনে পারলাম আপলোড না করতে হবে না, ওটা জাস্ট তুমি হচ্ছে কি যে নাম্বারটা দেবে পরে ভেরিফিকেশন হলে দেখে নেবে। তোমাকে কোনো কিছু এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড করার কোনো অপশন দিচ্ছে না, ঠিক আছে? তো সেখানে তোমাকে কোনো অপশন নেই, যখন তুমি কি করে দেবে, ঠিক আছে? তোমাকে সেখানে কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না, যখন ভেরিফিকেশন হবে তখন তারা দেখে নেবে তুমি নাম্বারগুলো যেগুলো দিয়েছো সেটা ঠিক, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলি শুনে, যাদের কোনো কোশ্চেন নেই তোমরা লেফট করে যেতে পারো, আমি আর নতুন কিছু বলবো না, ঠিক আছে? কোশ্চেন থাকলে আমি বলবো আর কি, ঠিক আছে? কারণ বেশি দিন থাকলে কাস্ট বেশি সার্টিফিকেট সমস্যা কি হবে। আপলোড করতে হবে? কাস্ট সার্টিফিকেট মানে না, ইডব্লিউএস আপলোডের যদি তো কোনো কারো অপশন থাকে? নেই, অপশন কিছু নেই, তুমি জাস্ট বললেই হবে, পরে দেখা যাবে, অপশন নেই। ও আচ্ছা, ঠিক আছে। স্যার বলছি যে মিডিয়াম ইনস্ট্রাকশনটা যে বাংলা আছে মানে বাংলা দিলাম, এবার মাধ্যমিক বাংলায় দিয়েছে, এইচএস বাংলায় দিয়েছে, কিন্তু গ্রাজুয়েশনটা হচ্ছে ইংলিশে, মানে অনার্সটা ইংলিশে করেছি, তাহলে এখানে এবারে মাধ্যমিক আর তুমি এইচএসটা ঠিক দেবো তো তুমি স্যার? হ্যাঁ, যে কোনো একটাই দিতে হবে, তুমি যে কোনো একটা দিয়ে দেবে, জাস্ট তুমি প্রমাণ দেখাচ্ছ যে তুমি মানে বাংলায় পড়েছো আর কি, ওটা কোনো নোট ডাজ নট ম্যাটার। এবারে তুমি যে ধরো ইংলিশ মিডিয়ামে পড়তে, তাহলে তুমি ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, তুমি গ্রাজুয়েশন তখন দেখাবে, গ্রাজুয়েশনের কি চিহ্ন দিয়ে সেখানে দেখে দিলে যে আমি ইংলিশ মিডিয়াম, এটা কোনো ফ্যাক্টর নয়, এটা বড় কিছু নয়। আচ্ছা সুমনা বুঝেছি। বলছে স্যার আমার ইডাব্লিউএস টা এখনো আসেনি, মানে করতে দেওয়া আছে। এই তোমার হাতে না পেলে তুমি কি করে করবে, তুমি জেনারেল হিসাবে করো, এখনো পাওনি, কি পাবে কি কোনো ঠিক নেই। যদি তাহলে তুমি অপেক্ষা করো, যদি হাতে পাও ফর্ম ফিল আপের ডেটের মধ্যে তখন করতে পারবে। তুমি আগে করে দিলে পরে এলো না, তখন তোমার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তুমি অনলাইনে খোঁজ খবর নাও, যদি বুঝতে পারো যে তুমি পেয়ে যাবে তাহলে তুমি ইডাব্লিউএস করতে পারো, নাহলে করা দরকার নেই। পূজা বলছে স্যার আমার লেটে জয়েন করেছি, সিলেবাসটা কি চেঞ্জ হয়েছে? না, সিলেবাস কোনো চেঞ্জ হয়নি, সিলেবাস কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? সিলেবাস চেঞ্জ হয়নি, তোমাদের গ্রুপে আমি কালকে সিলেবাস দিয়েছি, সেটাই সিলেবাস, ঠিক আছে? নো চেঞ্জ। স্যার একটা অফ টপিক কোশ্চেন ছিল, 2016-18 এক্সামের পর যে ইন্টারভিউ প্যানাল বেরিয়েছিল সেটা কি শুধু রিটিন নাম্বারের বেসিকে নাকি রিটিন প্লাস একাডেমি? না, তো যখন হচ্ছে কি তোমার ইয়ে হয়, যখন হচ্ছে প্যানাল হয় তখন পুরোটাই বসিয়ে ইন্টারভিউ প্লাস হচ্ছে কি একাডেমিক প্লাস হচ্ছে কি তোমার ইয়ে সাবজেক্ট নাম্বার দিছি। আচ্ছা স্যার আমার বোটানি অনার্স, পাশে জুলজি ফিজিওলজি, কোনো প্রবলেম হবে না তো? না, কিছু প্রবলেম হবে না, তুমি পরীক্ষায় বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ওল্ড এইচএস বলতে কোন ইয়ার মেনশন করেনি কিছু? ওল্ড এইচএস মানে উজ্জ্বল যারা হচ্ছে কি 200 নাম্বারের করে পেপার পরীক্ষা দিয়েছিল, 200 নাম্বারের পেপার যারা পরীক্ষা দিয়েছিল তারা, তুমি তো 100 নাম্বারের করে পেপার দিয়েছো, তোমার ক্ষেত্রে নেই, ঠিক আছে? ওল্ড হচ্ছে কি যারা 200 নাম্বারের পেপার দিয়েছিল, ঠিক আছে? আগে 200 নাম্বারের পরীক্ষা হতো,
তাহলে তারা ওল্ড। আর যারা 100 নামে পরীক্ষা দিয়েছো তোমরা, তারা আছে নিউ। আর কি কারো কোশ্চেন আছে? আর কারো কোশ্চেন আছে কিছু? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল। বলো কি প্রশ্ন আছে? হ্যালো হ্যাঁ বলো বলো বলো, স্যার, তাড়াতাড়ি বলো। বলছি আমরা তো সেমিস্টার সিস্টেমে, আমি একটু লেট জয়েন হয়েছি সেই জন্য এখন জিজ্ঞেস করছি। আমাদের তো টোটাল 1900 নাম্বারের পরীক্ষা হয়েছিল। এবার আমার জুলজি এবার পাশে তো বোটানি, মানে ফার্স্ট সেমিস্টারে বোটানি আর সেকেন্ড সেমিস্টারে ফিজিওলজি ছিল। আর যেরকম যে পাশে থাকে একটা এনভায়রনমেন্ট সায়েন্স ছিল আর ইংলিশ ছিল, তাহলে ওগুলোর কি অ্যাড করবো না অনলি কি শুধু শোনো, সিসি পেপারে? না না বলে হ্যাঁ দিচ্ছি। বলুন স্যার। তুমি দুটো ভাবে করতে পারো, অনলি সিসি পেপার গুলো দিয়ে তুমি একটা পার্সেন্টেজ বার করতে পারো, কিংবা তুমি ওভারঅল হচ্ছে কি আচ্ছা। তোমার নাম্বার দিয়ে তুমি একটা পার্সেন্টেজ করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, কারণ এবারে তুমি সেমিস্টার মার্কশিটে তো স্যার ওভারঅল দিয়েই একটা নাম্বার লেখা ছিল যে ব্যাস, টোটাল ওভারঅলে এত পেয়েছি এবারে এবারে গ্রুপের আমি বলে মধ্যে। আমি বুঝে গেছি, আমি তোমার কথা বুঝে গেছি। এবারে তুমি হয় সিসি পেপার গুলোতে দিয়ে পার্সেন্টেজ বার করে তুমি সেই নাম্বারটা বুক করতে পারো, নতুবা তুমি ওভারঅল নাম্বার দিয়ে পার্সেন্টেজ দিতে পারো। এবারে তোমার যে পার্সেন্টেজটা বেশি আসছে সেই পার্সেন্টেজটা তুমি দেবে। তোমার যদি সিসি পেপার গুলোতে পার্সেন্টেজ বেশি আসে তাহলে তোমাকে সেটা দিতে হবে। ঠিক আছে? ওভারঅল যদি পার্সেন্টেজ বেশি আসে তাহলে তোমাকে তাই দিতে হবে। দুটো অপশন আছে তোমার হাতে। ঠিক আছে? হয় তুমি সিসি আচ্ছা পেপারে স্যার, দিতে তাহলে পারো। আমি যেটা হ্যাঁ খুশি। হ্যাঁ, একদম একদম। আচ্ছা স্যার স্যার। গ্র্যাজুয়েশনে বাংলা ইংলিশটা তো কাউন্ট হবে না, তাই তো? না না না, বাংলা ইংলিশটাও কাউন্ট হবে। শুধুমাত্র সিসি পেপার। হুম, হুম। মানে সিসি পেপারে শুধু স্যার সিসি পেপার, মানে অনার্স পেপারে শুধু অনার্স পেপার আছে, মানে বাংলা ইংলিশ আসবে না। আমি ঠিক এগুলো আছে বলে স্যার। দিয়েছি, আমি এগুলো বলে দিয়েছি, যারা দেরি করে জয়েন করেছো তোমরা প্রথম থেকে দেখে নেবে। আমি সবটাই পুরো নিখুঁত ভাবে নাম্বার ধরে গিয়ে আমি হিসাব করে পার্সেন্টেজ হিসাব করেই বলে দিয়েছি। ঠিক আছে? তোমরা একটু বাবা দেখে নাও, কারণ একই জিনিস আমি হ্যালো বারবার তো স্যার। বলতে পারবো না। হ্যাঁ বলো। স্যার 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 বলছি স্যার আমাদের পোস্ট গ্রাজুয়েশন আর গ্রাজুয়েশনের নাম্বারটা গ্রেডিং সিস্টেমে আছে, ওই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করেন। পোস্ট গ্রাজুয়েশনে গ্রেডিং সিস্টেম আছে? মানে আমাদের তো পয়েন্টে ছিল 8.5 10-এর মধ্যে ওরকম সিস্টেম। ওটা তো দেখো আমরা কি গ্রেডটাকে, ওইভাবেই? সিজিপিএ নাম্বারটা তো দেওয়া আছে, যদি যার ক্ষেত্রে সিজিপিএ আছে সেটা বসাতে পারে, কারোর ক্ষেত্রে হচ্ছে কি যদি পার্সেন্টেজ থাকে তাহলে বসাতে পারে। ঠিক আছে? এখানে সেই সিস্টেম আছে, তুমি সেই সিস্টেম বসাবে। এই যে দেখিয়ে দিচ্ছি কেন, এই যে গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্টটা তো আছে, এখানে গ্রেড পয়েন্ট আছে বা আছে মার্ক অফ 10 আছে, তাহলে তুমি গ্রেড পয়েন্টটা বসাতে পারো, তোমার পার্সেন্টেজ চলে আসবে ক্যালকুলেট হয়ে, তোমার পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে চলে আসবে। এই যে গ্রেড পয়েন্টটা কোথা আছে সেই গ্রেড পয়েন্টটা তুমি বসাতে পারো। ঠিক আছে? মানে গ্রেড স্যার পয়েন্ট গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশনে গ্রেড পয়েন্টটা বসালে অটোমেটিক পার্সেন্টেজটা চলে পার্সেন্টেজ আসবে। চলে আসবে। আর এই স্যার যে বলছি ওপরে যেটা এনেবল, এক সেকেন্ড, ওপরের ওটা যেটা লেখা আছে এনেবল, ওটা কিছু ক্লিক করতে হবে? ওই এনেবল অটো ক্যালকুলেশনের পার্সেন্টেজ, ওই উপরের যে চেক বক্স গুলো আছে, ওই পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের উপরে যে চেক বক্স গুলো আছে। না 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 না, ওগুলো কিছু করতে হবে না, তুমি এমনি বসালেই হয়ে যাবে, এমনি বসালেই চলে আসবে। আচ্ছা স্যার, হুম। স্যার বলছে যে সিজিপি এর নাম্বারটা তো স্যার 5% মাইনাস করে তারপরে করে, ওইভাবেই করবো তো, নাকি ওই তুমি গ্রেডে আগে যেটা গ্রেড ওই পয়েন্ট, পার্সেন্ট? হ্যাঁ তুমি গ্রেড পয়েন্টটাকে বসিয়ে তুমি দেখো তোমার পার্সেন্টেজটা ঠিক আছে কিনা, আশা করি চলে আসবে, না এলে তখন তুমি সেইভাবে করবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা স্যার। ঠিক আছে, আজকে আর না, আজকে আবার রাতে ক্লাস হবে। হ্যালো আর হ্যালো হ্যাঁ স্যার, একটা কথা হ্যাঁ হুম হুম। স্যার একটা কথা বলছি স্যার, আমার ম্যাটারনিটি একটা সার্টিফিকেট আছে, এবার ওই যে ওইখানে টিচিং এক্সপিরিয়েন্সটা পেয়েছে ওখানে মানে কেমন হ্যাঁ তুমি পারবে, তুমি হেডমাস্টারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নাও, তুমি পারবে, ডেপুটেশন যদি করে থাকো পারবে। হ্যালো স্যার। বলো। এমনি এমনি পার্ট টাইম করিয়ে স্যার বলছি যে একটু কথাটা, হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে আমরা যে আমি প্রাইমারি সার্ভিস করি, তো সেই সার্ভিস অনুযায়ী স্যার ইন্টিমেশন লেটার দেওয়ার একটা ব্যাপার বলছে, তো স্যার ওটা কি দিতে হবে বাউন্ড নাকি ব্যাপারটা, ওইটা একটু যদি ক্লিয়ার করেন। হ্যাঁ অবভিয়াসলি, যারা সার্ভিস করে তারা যদি পরীক্ষা দেয় তাদেরকে একটা ইনফরমেশন লেটার হচ্ছে কি দিতে হয়, তো দিয়ে দেবে, অসুবিধা কিছু নেই, ওটা তো সব ক্ষেত্রেই দিতে হয়। যখন কোনো একটা তুমি সার্ভিস করো, এই সার্ভিসে থাকলে অন্য কোনো এক্সামের জন্য দিলে একটা আছে কি অনেক জায়গায় এনওসি দিতে হয়, অনেক জায়গায় ইন্টিমেশন লেটার দিতে হয়, তো সেটা একটা দিয়ে দেবে, তুমি দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।